হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো তো সাউন্ড ঠিক মতো শোনা যায় কি না। দেখি ঠিক মতো শোনা যায় কিনা সাউন্ড। ওমা, এই অপশান আসে নাই কেন? আচ্ছা, এখন ঠিক আছে। এখন দেখো তো ঠিক মতো শোনা যায় কিনা। এখন আশা করি ঠিক মতো শোনা যাবে। ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। দেখি আমি একটু চেক করে নিই শুধু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এখন ঠিক আছে নাকি? এখন দেখো তো কারিমা। তখন ওই যে সাউন্ডের অপশন অফ করা ছিল। এখন ঠিক আছে মনে হয়, দেখো তো একটু ই করো। নিশি একটু দেখো তো ঠিক আছে কিনা। একটু 5টা মিনিট একটু ওয়েট করি, 5টা মিনিট দেখি যে কে কে আসে, তারপর ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, ক্লাস শুরু হওয়া হচ্ছে 10টা 10-এর দিকে, 10টা 10-এর দিকে ক্লাস শুরু করছি। আর 3টা মিনিট একটু ওয়েট করি, দেখি আর কে কে আসে। একটু 5টা মিনিট একটু ওয়েট করি। এই যে আমার এখানে তো ভালো সাউন্ড শোনা যায়। একটু তুমি না হলে আহ, একটু বের হয়ে, খাদিজা একটা একটু বের হয়ে আরেকবার ঢোকো, দেখো তো, তাহলে মনে হয় সাউন্ড ঠিক মতো শোনা যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আর নাবিল একসাথে ক্লাস করলে একবার একটু বের হয়ে আরেকবার তারপরে ঢোকো, কারণ আমি আরেকটা জায়গায় দেখছি তো এখানে সাউন্ড ঠিক আছে। আরাফাত কেমন আছো? এই যে আমার এখানে অনেক সাউন্ড শোনা যায়, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আর 2টা মিনিট পর ক্লাস শুরু করছি, আর 2টা মিনিট। আহ, আর দু একটা কমেন্ট করো যে ঠিক মতো শোনা যায় কিনা, আমি তারপরে শুরু করছি। আচ্ছা ঠিক আছে, আরাফাত দেখো। আরাফাত দেখো তো তোমার ওখানে সাউন্ড ঠিক মতো শোনা যায় কিনা।
তোমার হাসিম ভাই অনলাইনে ক্লাস নেবে কিনা ঠিক জানি না, তবে আজকে মনে হয় নেওয়ার কথা, তাই না? একটু তারপরে জিজ্ঞেস করে দেখো, তুমি হলো হোয়াটসঅ্যাপে একটু জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, আজকে দেখো আসো ক্লাস শুরু করি। আজকে কোন চ্যাপ্টার শুরু করব? আমি বোর্ডের ওই সাইড থেকে লেখা শুরু করব, তারপরে ধীরে ধীরে এই সাইডে আসবো, ঠিক আছে, যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। একটু খেয়াল করো আজকে তাহলে কোন চ্যাপ্টার শুরু করব। আজকে চ্যাপ্টার শুরু করব হলো তোমাদের একাদশ অধ্যায়, ঠিক আছে, একাদশ অধ্যায়, একাদশ অধ্যায়। আচ্ছা, একাদশ অধ্যায়ের নাম কি দেখো তো তোমাদের বই। আচ্ছা, বই নিয়ে বসো, বই নিয়ে বসো। আর নাবিলা আর কারিমা দেখো তো, মনে হয় জাওয়াদ মনে হয় নাই। আচ্ছা, জাওয়াদ যদি না থাকে না থাক, কিন্তু এই ক্লাসটা করো আর ক্লাসের নোট করো, কারণ তোমাদের হয়তো এই ক্লাসটা নাও নেওয়ার সুযোগ পেতে পারি, ঠিক আছে। তো এই ক্লাসটা তোমাদের বা এই চ্যাপ্টারটা তোমাদের কিভাবে শেষ করব? আচ্ছা, এই চ্যাপ্টারটার নাম কি? খনিজ সম্পদ। খনিজ সম্পদ। আচ্ছা, খনিজ সম্পদ নিয়ে তোমাদের কিন্তু দুইটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 11 কিন্তু, ঠিক আছে। তাহলে কি কি? খনিজ সম্পদ, খনিজ সম্পদ। আর খনিজ সম্পদের মধ্যে এই পার্টে কি দেখবো? এই পার্টে দেখবো শুধু জীবাশ্মগুলো, ঠিক আছে। এই পার্টে দেখবো কি? জীবাশ্ম। দেখো, ইংলিশটা কি? ইংলিশ সবসময় লাগবে, ঠিক আছে, ইংলিশটা সবসময় লাগবে, ইংলিশটা কিন্তু সবসময় লাগবে, ঠিক আছে, ইংলিশটা কিন্তু লাগবে। মিনারেল, মিনারেল রিসোর্সেস, ফসিলস। আচ্ছা, দেখি কে কে আছে। আচ্ছা, তারপরে নাও লেখো, সুন্দর মতো এটা নোট করো, ঠিক আছে, সুন্দর মতো নোট করো। তোমাদের হয়তো আর মানে অফলাইনে কিন্তু নাও নিতে পারি, ঠিক আছে, এটা ভালো করে নোট করো। এই চ্যাপ্টারটা কিভাবে নিব শুধু সেটা একটু বলে দিই। দেখো, একটু মনোযোগ দিয়ে শোনো, এই চ্যাপ্টারটা কিভাবে নিব। এই চ্যাপ্টারে শুরুতে তোমাদের মেন বইটুকু পড়াবো। শুরুতে কি পড়াবো একটু শোনো, শুরুতে কি পড়াবো? শুরুতে পড়াবো মেন বই, ঠিক আছে, শুরুতে পড়াবো মেন বই। কেন মেন বই বই পড়াবো ভাইয়া? কারণ মেন বইটা তোমাদের কাছে সবসময় থাকবে, আর মেন বই থেকেই তোমাদের কিন্তু কোশ্চিন আসবে, ঠিক আছে, মেন বই থেকে কিন্তু তোমাদের কোশ্চিন আসবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মেন বই থেকে কোশ্চিন আসলো, ঠিক আছে ভাইয়া, কিন্তু মেন বই পড়ার পরে তারপরে কি করব? মেন বই পড়ার পরে তারপরে বোর্ডে মেন বইয়ের বাইরে থেকে কিছু কোশ্চিন আসে, বোর্ডের কোশ্চিন, ঠিক আছে, বোর্ডের কোশ্চেন সলভ করব, বোর্ডের কোশ্চেন সলভ করব। কেন বোর্ডের কোশ্চেন সলভ করব? কারণ বোর্ডে মেন বইয়ের কিছু কিছু টপিক আছে, যেমন ধরো যে তুমি কিটোন বা এই টাইপের কিছু কিছু কিটোন কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই, ঠিক আছে, তোমাদের সিলেবাসও নাই, কিন্তু বোর্ডে কিন্তু চলে আসে মাঝে মধ্যে। তো বোর্ডে কিন্তু এক্সট্রা কিছু টপিক আছে, ওই টপিকগুলো কভার করব। তাহলে প্রথমে মেন বই পড়বো, মেন বইয়ের বাইরে কিছু পড়বো না, তারপর বোর্ডের কোশ্চেনগুলো সলভ করব। তারপরে কি করব? তারপরে করব যে একই সৃজনশীল বা একই প্রশ্ন, ঠিক আছে, একই প্রশ্ন বিভিন্নভাবে সলভ করব। এখন কেন ভাইয়া বিভিন্নভাবে সলভ করব? দেখো, একই প্রশ্ন বিভিন্নভাবে সলভ করব, একই প্রশ্ন বিভিন্নভাবে কেন সলভ করব? কারণ তোমাদের, আচ্ছা আমার কি লেখা কি বেশি ছোট হয়ে যায় নাকি? একটা মিনিট একটু দেখে নিই আমি যে লেখা দেখা যায় কিনা। হ্যাঁ, লেখা দেখা যায়, মোটামুটি লেখা দেখা যায়। আচ্ছা, কেন এইভাবে বিভিন্নভাবে সলভ করব? এটার কারণ হলো আমাদের দেশের টিচাররা তোমার বইয়ের মতো করে সলভ চাই, ঠিক আছে। এখন কথা হলো, এটা কোন চ্যাপ্টার? এটা জৈব রসায়নের চ্যাপ্টার। জৈব রসায়নের সেম বিক্রিয়া তুমি বিভিন্নভাবে করতে পারো, একই বিক্রিয়া তুমি অনেকভাবে করতে পারো। এখন একই বিক্রিয়া যদি বিভিন্নভাবে করো, ঠিক আছে, অ্যান্সার তোমার ঠিক হবে, কিন্তু বইয়ের মতো করে না হলে অনেক টিচার কেটে দিতে পারে। এই কারণে আমরা বিভিন্নভাবে সলভ করা শিখবো, যাতে আমাদের দেশের টিচাররা যে মানে বইয়ে যেমনি আছে অমনি যাতে তুমি অ্যান্সারটা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, তাহলে আজকে চ্যাপ্টারটা শুরু করি। ও, চ্যাপ্টারের শুরুতে তোমাদের বলে নিই, চ্যাপ্টারটা আমাদের দুইটা পার্টে ভাগ করা আছে, ঠিক আছে, দুইটা পার্টে কিভাবে ভাগ করা আছে। তুমি যদি এই 11 নম্বর চ্যাপ্টারটা যদি বই খোলো, বইয়ের শুরুতেই দেখবা তুমি বাংলা কথা কিছু পাবা। বাংলা কথা কি পাবা? যে বাংলা কথায় তুমি পেট্রোল কিভাবে কিভাবে আলাদা করা যায়, পেট্রোল মানে ক্রুড অয়েল থেকে কিভাবে কিভাবে আলাদা করা যায়, এই জিনিসগুলো দেওয়া আছে।
এই জিনিসগুলো পড়ার আগে আসলে এইখানে জৈব যৌগ বলতে কি বোঝায়, জৈব যৌগের মধ্যে কি কি আছে, এই জিনিসগুলো আমরা আগে পড়ব, তারপরে অধ্যায়ের শেষের দিকে যে ওগুলো পড়ব। শুরুতে যদি মানে শুরুতে যেহেতু এনার্জি আছে আমাদের, তাহলে শুরুতে আমরা কঠিন টপিকটা শেষ করি, ঠিক আছে? শুরুতে আমরা কঠিন টপিকটা শেষ করি, ঠিক আছে? নাবিলা, তোমাদের ফোনের সাউন্ড একটু বাড়াও দেখি, তোমাদের ফোনের সাউন্ড মনে একটু কমায় দেওয়া আছে। ঠিক আছে, একটু বাড়াও। আচ্ছা, তাহলে শুরুতে চলে আসো। শুরুতে আমাদের কি লাগবে? শুরুতে আমাদের লাগবে যে বিভিন্ন ধরনের সংজ্ঞা দেওয়া আছে। আচ্ছা, তার আগে বলে নিই যে এই চ্যাপ্টারটা কি। এই চ্যাপ্টারটা আমাদের জৈব রসায়নের চ্যাপ্টারটা কিসের চ্যাপ্টার? জৈব রসায়নের, মানে রসায়নের জৈব যৌগের একটা অধ্যায়। এখন এই জৈব যৌগের অধ্যায়, জৈব যৌগটা আসলো কোথা থেকে? পৃথিবীর বাইরে থেকে আসছে না পৃথিবীর ভেতরে আসছে? জৈব যৌগটা তৈরি হয়েছে কিভাবে, সেই জিনিসটা আমরা একটু জানি, তারপর বাকিটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো জৈব যৌগ, এই মানে জৈব থেকে বুঝতে পারছো এগুলো কোথায় থেকে আসছে? এগুলো প্রাণী বা জীবদেহ থেকে আসছে। কোথা থেকে আসছে? জীবদেহ থেকে। কোথায় থেকে আসছে? জীবদেহ থেকে। আচ্ছা, জীবদেহ থেকে যদি আসে তাহলে একটু খেয়াল করো, জীবদেহ এইগুলো পেট্রোল, ডিজেল, এগুলোতে কিভাবে কনভার্ট হলো, যে এগুলো নিয়েই তো আমাদের আলোচনা, তাই না? তাহলে এগুলোতে কিভাবে কনভার্ট হলো, বা আমরা একটু পরে একটা ওয়ার্ড জানবো হাইড্রোকার্বনে কিভাবে তোমার কনভার্ট হলো, এই জিনিসটা জানতে হবে। এখন এইটা যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে? একটু চিন্তা করো, বহু বহু বছর আগে যখন পৃথিবীতে কি ছিল? যখন পৃথিবীতে অনেক বন জঙ্গল ছিল, তখন কি হতো? তখন বিভিন্ন ধরনের উল্কাপাত হতো বা ভূমিকম্প হতো। এইসবের কারণে কি হতো জানো? তখন এই যে বন জঙ্গলগুলো মাটির নিচে চাপা পড়ে যেত। মাটির নিচে কি হতো? চাপা পড়ে যেত। মাটির নিচে চাপা পড়ে গেলে তখন কি হতো? ওর উপরে মাটি জমতে থাকতো, পলি মাটি জমতে থাকতো, বা বিভিন্ন ধরনের শিলাস্তর জমতে থাকতো। জমতে একসময় কি হলো? ওই যে গাছপালাগুলো বা ওই বন জঙ্গলের প্রাণীগুলো কি হলো, যে অনেক নিচে, মাটির অনেক নিচে কি হয়ে গেল? কবর হয়ে গেল। ব্যাপারটা হলো সহজ বাংলায় কবর হয়ে গেল। এখন যদি কবর হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ওই গাছপালার উপর মাটি পড়বে, মাটির একটা চাপ আছে, সেই চাপের ফলে, এবং পৃথিবীর কেন্দ্রে তাপ আছে না, ওই তাপের ফলে, তাহলে উপর থেকে চাপ দিচ্ছে, নিচ থেকে তাপ, ওই তাপ আর চাপ, উচ্চ চাপ এবং উচ্চ তাপের ফলে ওগুলো কিসে কনভার্ট হয়? ওগুলো এক সময় জীবাশ্ম জ্বালানিতে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? জীবাশ্ম জ্বালানিতে কনভার্ট হয়। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউল। এখন ভাইয়া, ফসিল ফিউল কি জিনিস? আমরা আমাদের চারপাশে দেখতে পাই। হ্যাঁ, দেখতে পাই। কি কি? এই যে আমরা পেট্রোল, ডিজেল, এগুলো আমরা ইউজ করি না? এই জিনিসগুলোই আমাদের কি? এই জিনিসগুলোই আমাদের ফসিল ফিউল। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো আমাদের ফসিল ফিউল। এখন এগুলো প্রকৃতিতে কিভাবে পাওয়া যায় জানো? প্রকৃতিতে ক্রুড অয়েল হিসেবে পাওয়া যায়। তবে তোমাদের ছোট্ট একটু বলে রাখি, যে ধরো যে এটা হলো কি আছে, এইটা ধরো যে আমাদের গোটা পৃথিবী, এইটা আমাদের পৃথিবীর মধ্যে মাটির নিচে কোনো একটা জায়গায়, যেখানে আমাদের কি আছে, যেখানে আমাদের এই যে গাছপালাগুলো চাপা পড়ে গেছিল, সেখান থেকে কি থাকবে? এখানে আমাদের মনে করো যে জীবাশ্ম জ্বালানি আছে। এখানে কি আছে? জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি এখানে আমি একটু ভুল লিখছিলাম, ঠিক আছে? তারপর শয়ে ময়ে কিন্তু দন্ত না, জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, এর মধ্যে যদি জীবাশ্ম জ্বালানি থাকে তাহলে সেখানে কিভাবে থাকবে আমি একটু তোমাদের হিন্ট দিয়ে দিই। দেখো, নিচের দিকে থাকবে কি? নিচের দিকে থাকবে কঠিন পদার্থ। নিচের দিকে থাকবে কঠিন পদার্থ, যেমন ধরো কয়লার মতো কঠিন পদার্থগুলো থাকবে, যেগুলো আমরা কি করি? কয়লার খনি থেকে আমরা খুঁড়ে বের করি, ঠিক আছে? এর নিচের দিকে থাকবে কঠিন কয়লা। তার উপরে কি থাকবে? তার উপরে থাকবে আমাদের তরল জ্বালানি বা ক্রুড অয়েল, ঠিক আছে? ক্রুড অয়েল বানান কি? CRUDE, ক্রুড অয়েল। তো কি থাকবে? ক্রুড অয়েল মানে তোমার কি বলে, অনিষ্কাশিত জ্বালানি, যেটা সেই জিনিসটা, ঠিক আছে? তাহলে ক্রুড অয়েল থাকবে। আচ্ছা, এখন ক্রুড অয়েলের উপর কি থাকবে? তাহলে ক্রুড অয়েলের উপর থাকবে আমাদের প্রাকৃতিক গ্যাস। ক্রুড অয়েলের উপর কি থাকবে? ক্রুড অয়েলের উপর থাকবে প্রাকৃতিক গ্যাস। এখানে কি থাকে? এখানে প্রাকৃতিক গ্যাস থাকে, ঠিক আছে? এখানে কি থাকে? এখানে থাকে হলো প্রাকৃতিক গ্যাস। এই কারণেই যে জায়গায় কয়লা পাওয়া যায় সেই জায়গায় এই ক্রুড অয়েল পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই ক্রুড অয়েল থেকেই পরবর্তীতে আমরা কেরোসিন, ন্যাপথা, ডিজেল, পেট্রোল, এই জিনিসগুলো আমরা বের করতে পারি। আর যেই জায়গায় কয়লা, ক্রুড অয়েল পাওয়া যায় তার উপরে কি পাওয়া যায়? তার উপরে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, ঠিক আছে? আর এইটুক যদি তোমার মাথার উপর দিয়ে যায় তাহলে মাথার উপর দিয়ে যেতে দাও, কারণ এই জিনিসগুলো তোমার পরীক্ষায় আসে না। এখন থেকে মনোযোগ দেওয়ার চেষ্টা করো।
দেখি কে কে আছে। আচ্ছা, আমার লেখা মনে হয় একটু খারাপ হয়ে গেছে না, আর একটু ভালো করতে হবে। ফুল সাউন্ড দেওয়া, আর একটু ভালো করতে হবে। এই দেখো আমার এখানে কত সাউন্ড, ফুল সাউন্ড দেওয়া, আর একটু ভালো করতে হবে। এই দেখো আমার এখানে কত সাউন্ড, এই যে জোরে সাউন্ড আছে তো। আচ্ছা দেখো একটু কষ্ট করো, এখন কোনো কারণে হয়তো, না হলে যদি খুব সমস্যা হয় ওয়াইফাই অফ করে একেবারে বের হয় তারপর আবার ঢোকো, ঠিক আছে? আবার ঢোকো, আবার ঢোকো, আবার ঢুকলে দেখবে যে অনেক সময় নেট প্রবলেমের কারণে এরকম হয়, অনেক সময় নেট প্রবলেমের কারণে এরকম হয়, ঠিক আছে? আমারও হতো, নেট প্রবলেমের কারণে এরকম হতে পারে। আচ্ছা তাহলে এখন আমরা চলে আসি তাহলে এখন আমরা মেন টপিকে চলে আসি, ঠিক আছে? মেন টপিকে চলে আসি, মেন টপিকের পর বাকিগুলো দেখব। এখন মেন টপিক এইখান থেকে নোট করা শুরু করো, এখান থেকে ভালো করে নোট করো, এখান থেকে কি করবা, ভালো করে নোট করবা। আচ্ছা তাহলে আমাদের মেন টপিক আমরা কোথা থেকে শুরু করব? আমরা শুরু করব হলো হাইড্রোকার্বন। আমরা কোথা থেকে শুরু করব? আমরা শুরু করব হলো হাইড্রোকার্বন থেকে। কোথা থেকে? হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, আমরা হাইড্রোকার্বন থেকে শুরু করব, ঠিক আছে? এখন হাইড্রোকার্বন কি জিনিস, খায় না মাথায় দেয়, তাই না? এই জিনিসটা আমাদের জানতে হবে। আমরা কোথা থেকে শুরু করবো? হাইড্রোকার্বন। আচ্ছা হাইড্রোকার্বন কি জিনিস? হাইড্রোকার্বন কি জিনিস? যেসব যৌগে, যেসব যৌগে, যেসব যৌগে, দেখো এখন মনে হয় দেখতে পারবা, যেসব যৌগে কার্বন, কার্বন এবং, যেসব যৌগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো, আচ্ছা আমি সংজ্ঞাটা এভাবে দিই, যেসব যৌগে আচ্ছা যেসব যৌগ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, দ্বারা গঠিত, যেসব যৌগ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদের কি বলা হয়? তাদের হাইড্রোকার্বন বলে, তাদের হাইড্রোকার্বন বলে, হাইড্রোকার্বন বলে। তবে একটা এখানে শুভঙ্করে ফাঁকি আছে, কি জিনিস একটু খেয়াল করো। তাহলে দেখো তো, একটু খেয়াল করো, আমি যদি কার্বন হাইড্রোজেন এই দুটা দিয়ে যে কোনো যৌগ তৈরি করি তাহলে কি সেটা আমাদের হাইড্রোকার্বন হয়ে যাবে? না, সেটা হাইড্রোকার্বন হবে না। তো হাইড্রোকার্বন জিনিসগুলো কোন ধরনের যৌগ? জৈব যৌগ। হাইড্রোকার্বন কোন ধরনের যৌগ? জৈব যৌগ। এই কারণে আমরা এই সংজ্ঞাতে একটা ছোট্ট একটা ওয়ার্ড লিখে নিতে পারি, কি দেখো, যেসব যৌগ শুধু কার্বন, শুধু শুধু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদেরকে কি বলে? হাইড্রোকার্বন বলে। তবে এই হাইড্রোকার্বনগুলো কোন ধরনের যৌগ? এগুলো কোন ধরনের যৌগ? জৈব যৌগ। এগুলো কোন ধরনের যৌগ? জৈব যৌগ, ঠিক আছে? আরেকটা কথা শোনো, এখন যেহেতু আমি ধরে নিচ্ছি তোমরা জৈব যৌগে জানো না, কিছু জানো না, ঠিক আছে? এখন আমরা আলাদা আলাদা করে দেখি। তাহলে হাইড্রোজেন আর কার্বন দ্বারা গঠিত, হাইড্রোজেন, হাইড্রোজেন কি এইচ আর কার্বন কি সি, এই দুটো দ্বারা গঠিত যেসব যৌগ সেগুলো কি বলি? সেগুলো আমাদের হাইড্রোকার্বন বলি, ঠিক আছে? এখন হাইড্রোকার্বন যুক্ত যৌগগুলো জৈব যৌগ না অজৈব যৌগ? উত্তর জৈব যৌগ। এখন কথা হলো, আচ্ছা জৈব যৌগের মধ্যে কি শুধু কার্বন আর হাইড্রোজেনই থাকে, অন্য কিছু থাকে না? উত্তর থাকে, ঠিক আছে? জৈব যৌগের মধ্যে কি কি থাকে? জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন থাকে, কার্বন থাকে, আর কি কি থাকে সেগুলো দেখো। অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, আর কি কি থাকে ভাইয়া? সালফার থাকে, ফসফরাস থাকে, সালফার থাকে, ফসফরাস থাকে, এই জিনিসগুলো থাকে, ঠিক আছে? ইত্যাদি থাকে, ইত্যাদি থাকে, ইত্যাদি থাকে। ইত্যাদি বলতে এই কয়টা জিনিসই আসলে বেশি থাকে, আর কিছু থাকে না, ঠিক আছে? ইত্যাদি থাকে। এই জিনিসটা একটু খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো। আচ্ছা কারিমা, দেখো তো তোমাদের যদি কোনো ফ্রেন্ড যদি থাকে তাদেরকেও মেনশন দাও, বা তাদেরকেও এই ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? যদি শেয়ারের অপশন না পাও তাহলে দেখো হোয়াটসঅ্যাপে তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিছি, ওই লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও, তাহলেই হবে।
যতজন দেখুক দেখুক। দেখো হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বনটা আরেকবার রিক্যাপ করি। যেসব যৌগ শুধু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদের কি বলে? তাদেরকে হাইড্রোকার্বন বলে। এখন হাইড্রোকার্বনগুলো কোন ধরনের যৌগ, জৈব না অজৈব যৌগ? উত্তর জৈব যৌগ। উত্তর কি? জৈব যৌগ। এখন কথা হলো হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেন থাকে, কিন্তু জৈব যৌগে কি শুধু কার্বন হাইড্রোজেন থাকে? না, জৈব যৌগে কার্বন হাইড্রোজেন ছাড়াও আরো কিছু পদার্থ থাকতে পারে। এখন এরপরে চলে আসো, হাইড্রোকার্বনগুলো কয় ধরনের? হাইড্রোকার্বন কয় ধরনের একটু খেয়াল করো। হাইড্রোকার্বন কয় ধরনের? হাইড্রোকার্বন দুই ধরনের। হাইড্রোকার্বন কয় ধরনের? হাইড্রোকার্বন হলো দুই ধরনের। কি কি? একটা হলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন, একটা কি? অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আর আরেকটা কি পাবো? আরেকটা পাবো হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আরেকটা কি পাবো? আরেকটা পাবো হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন দুইটা কি কি পাবো? একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন পাবো, আরেকটা কি পাবো? আরেকটা পাবো হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একটা কি? একটা, ও আচ্ছা, তোমাদের হাসিম ভাই তাহলে ক্লাস নেবে না? আচ্ছা, যদি না নেয় তাহলে আমার ভালো, আমি একবার 12টা পর্যন্ত নিব, চুপচাপ বসে থেকে ক্লাস করো। তাহলে দেখো তো, ইয়ে আচ্ছা, তাহলে একটু খেয়াল করো দেখি সাউন্ড। হাসিম ভাই একটু বলেন তো, সাউন্ড আপনার ওখানে ঠিক মতো শোনা যায় কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের ওখানেও ভালো করে শোনা যাচ্ছে, ঠিক আছে, গুড। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে হাইড্রোকার্বন কয় ধরনের? হাইড্রোকার্বন দুই ধরনের। কি কি? একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার ভাগ করা যায়। এখন অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা যায় সেই জিনিসগুলো দেখতে হবে। অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা যায় এই জিনিসগুলো দেখতে হবে। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এখন অ্যালিফেটিক হাইড্রোকার্বনের আমরা চেইন অনুসারে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। এখন কি ভাই, এই জিনিসগুলো কি জিনিস? এগুলো ধীরে ধীরে আমি সব বুঝাবো, তুলে নাও, সব সুন্দর করে নোট করো। আমি কিন্তু ক্লাসে আসলে নোট দেখবো কিন্তু। কি কি? একটা আমাদের কি মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একটা কি? একটা হলো মুক্ত শিকল, একটা হলো কি? একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। আরেকটা কি পাবো? আরেকটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা ভাই, তাহলে অ্যারোমেটিক যৌগের কি কোনো শ্রেণী বিভাগ আছে? বলো তো, অ্যারোমেটিক যৌগের কি কোনো শ্রেণী বিভাগ আছে? হ্যাঁ, অ্যারোমেটিক যৌগেরও শ্রেণী বিভাগ আছে। অ্যারোমেটিক যৌগ আমাদের কেমন? একটা মুক্ত শিকল, একটা মুক্ত শিকল, আর আরেকটা কি? আরেকটা আমাদের কি? আরেকটা হলো বদ্ধ শিকল। একটা কি? একটা মুক্ত শিকল। অ্যারোমেটিকও আবার বদ্ধ শিকল, দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি কিভাবে ভাগ করা যায়? আরো ভাগে ভাগ করা যায়, সেগুলো দেখো। মুক্ত শিকল আছে না? মুক্ত শিকলকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা সম্পৃক্ত, আরেকটা কি? অসম্পৃক্ত। একটা কি? একটা সম্পৃক্ত, আরেকটা কি? আরেকটা হলো অসম্পৃক্ত। বদ্ধ শিকলকে কয় ভাগে ভাগ করতে পারি? বদ্ধ শিকলকেও সেম ভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? সম্পৃক্ত, আরেকটা অসম্পৃক্ত। আমি সবগুলোর আলাদা আলাদা করে উদাহরণ দিয়ে দিব, চিন্তা করো না। মুক্ত শিকলকেও কয় ভাগে ভাগ করা যায়? দেখো, মুক্ত শিকল অ্যারোমেটিককে কয় ভাগে ভাগ করা যায়? মুক্ত শিকল অ্যারোমেটিক, আচ্ছা দাঁড়াও একটু চেক করে নিই আমি, সাউন্ড ঠিক মতো শোনা যায়? হ্যাঁ, যাই ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো। অ্যারোমেটিকের মধ্যে আমরা মুক্ত শিকল বদ্ধ শিকল বললাম না? অ্যারোমেটিকের মধ্যে মুক্ত শিকল বদ্ধ শিকল এটা হয় না, আমি একটু ভুল লিখছি, সরি। অ্যারোমেটিকের মধ্যে মুক্ত শিকল বদ্ধ শিকল দিও না, ঠিক আছে। অ্যারোমেটিক পর্যন্ত রাখো। অ্যারোমেটিকের মধ্যে আমরা অ্যালিসাইক্লিক, হেটেরোসাইক্লিক এরকম করতে পারি। অ্যারোমেটিকের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি জানো? অ্যালিসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। আমি এই জিনিসটা ভুল বলছিলাম। অ্যালিসাইক্লিক, আর আরেকটা কি পাবো? আরেকটা আমরা হেটেরোসাইক্লিক পাবো। হেটেরোসাইক্লিক এটা তোমাদের বইয়ের না, এই জায়গা যদি তুলে রাখো তাহলে একটু ভুল, মানে একটু কেটে দিয়ে আরেকবার লেখো। হেটেরোসাইক্লিক, আমি ভুল পড়াইছি, সরি। দেখো, এই জিনিসটা তোমাদের বইয়ে নাই। অ্যালিসাইক্লিক, হেটেরোসাইক্লিক এটা তোমাদের বইয়ে নাই।
অ্যারোমেটিক শুধু অ্যারোমেটিক পর্যন্ত দেওয়া আছে, তোমাদের কিন্তু এই অ্যালিসাইক্লিক হেটেরোসাইক্লিক এই জিনিসগুলো কিন্তু নাই, কিন্তু অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এগুলো কিন্তু তোমরা এইচএসসিতে উঠলে পাবা। এইটুকু একটু তুলে নাও, ঠিক আছে? আমি ওইদিকে একটু ভুল পড়াইছিলাম, একটু সরি। এখন দেখো, এখন অ্যালিফেটিক অ্যারোমেটিক, মুক্তশিকল বদ্ধশিকল, অ্যালিসাইক্লিক হেটেরোসাইক্লিক, মুক্তশিকল সম্পৃক্ত, মুক্তশিকল অসম্পৃক্ত, বদ্ধশিকল সম্পৃক্ত, বদ্ধশিকল অসম্পৃক্ত, এই জিনিসগুলো আমাদের লেখা শেষ। এখন এই জিনিসগুলো কি কি এগুলো আলাদা আলাদা ভাবে দেখবো। এই জিনিসগুলো কি কি এগুলো এখন আলাদা আলাদা ভাবে দেখবো। একটু দেখো, আমাদের কি ছিল? প্রথমে আমরা অ্যালিফেটিক দেখি, ঠিক আছে? প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব অ্যালিফেটিক। এখন অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে কি বোঝায় বলো তো? এখন অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? আমি একটু ফ্যানটা দিই, খুব গরম। আচ্ছা, ফ্যান দিলে তো এটা নড়বে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, অ্যালিফেটিক শব্দের অর্থ কি? অ্যালিফেটিক শব্দের অর্থ চর্বিজাত। এই সবগুলো আমি যতগুলো টপিক বলবো সব তোমরা বইয়ে পাবা, ঠিক আছে? আমি যত টপিক বলবো সব টপিক বইয়ে পাবা, কারণ আমি বইয়ের বাইরে এই সিরিজে আপাতত পড়াচ্ছি না, কারণ বই থেকে তোমাদের সব কোশ্চিন আসে। অ্যালিফেটিক শব্দের অর্থ কি? অ্যালিফেটিক শব্দের অর্থ চর্বিজাত। অ্যালিফেটিক শব্দের অর্থ কি? অ্যালিফেটিক শব্দের অর্থ চর্বিজাত। চর্বিজাত জৈব পদার্থ, চর্বিজাত জৈব পদার্থ। শুরুতে যে জৈব যৌগগুলো পাওয়া গেছিল, যে অ্যালিফেটিক জৈব যৌগ পাওয়া গেছিল, সেগুলো কোথা থেকে পাওয়া গেছিল? সেগুলো চর্বি থেকে পাওয়া গেছিল, ঠিক আছে? এই কারণে এই শ্রেণীর হাইড্রোকার্বনগুলোর নাম কি হয়ে গেছে? এই শ্রেণীর হাইড্রোকার্বনগুলোর নাম হয়ে গেছে অ্যালিফেটিক। এখন কথা হলো, এই যে অ্যালিফেটিক আমরা কয় ভাগে ভাগ করছিলাম একটু খেয়াল করো। আমরা মুক্ত শিকল এবং বদ্ধ শিকল, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল এইভাবে ভাগ করছিলাম। আচ্ছা, মুক্ত শিকল কি জিনিস ভাইয়া? দেখো তো, এই জিনিসটা শিকল না? এই জিনিসটা শিকল না? দেখো তো, এই জিনিসটা শিকল, তাই না? এখন এই শিকলে এইটা আমাদের প্রথম, মানে শিকলের প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত, এটা আমাদের প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত। এই প্রান্ত কি এই প্রান্তের সাথে কি লেগে আছে? একটু ভালো করে দেখো তো, এই প্রান্ত কি এই প্রান্তের সাথে কি লেগে আছে নাকি? এই প্রান্ত কিন্তু এই প্রান্তের সাথে কিন্তু লেগে নেই, তাই এই শিকলটাকে আমরা কি বলতে পারি? এই শিকলটাকে আমরা মুক্ত শিকল বলতে পারি। তাহলে মুক্ত শিকলের সংজ্ঞা দিতে গেলে কি বলতে পারি আমরা? দেখো তো, যে সকল হাইড্রোকার্বনের, যে সকল, তোমাদের বইয়ে কি দেওয়া আছে, একেবারে বইটা হুবহু দিবা, ঠিক আছে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে, দেখো, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের বইটা হুবহু তুলে দিতে বলছি কেন? কারণ তোমরা এখনো যেহেতু ছোট, মানে এসএসসি লেভেলের, তোমাদের বইয়েরটাই একবারে হুবহু দিতে হবে, নাহলে কিন্তু টিচার মার্ক কাটতে পারে, ঠিক আছে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন কি অবস্থায় থাকে? দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকে। দুই প্রান্তের কার্বন কি অবস্থায় থাকে? দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকে। তাকে কি বলা হয়? তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তাকে কি বলে? তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। দেখো, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকে তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি বলো তো? দেখো, আচ্ছা, তোমাদের একটা কথা বলিনি, একটা কার্বনের 4টা হাত, এই জিনিসটা জানো কিনা একটু দেখো। একটা কার্বনের কিন্তু 4টা হাত, এই চ্যাপ্টারে এই জিনিসটা খুবই বেশি লাগবে। একটা কার্বনে কয়টা হাত? 4টা হাত। এখন কার্বন আমি আমার ইচ্ছা মতো কার্বন দিতে পারি, আমি 4টা দিলাম আপাতত। একটু খেয়াল করো, এই কার্বনের 1টা 2টা 3টা, দেখো সবগুলো কার্বনের 4টা হাত কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন এই কার্বনের একটা হাতে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন 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 দিয়ে আমরা কিন্তু কি করে দিতে পারি? এখানে কিন্তু আমরা পূর্ণ করে দিতে পারি। তাহলে দেখো তো, এই জায়গায়
এই কার্বনটা আর এই কার্বনটা একে অপরের সাথে কি লেগে আছে? একে অপরের সাথে কি লেগে আছে? একে অপরের সাথে তো লেগে নেই। তাহলে এই ধরনের আমরা জৈব যৌগকে কি বলতে পারি? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারি। এন্ড মুক্ত শিকল এই জিনিসটাকে আমরা আরো সহজভাবে কিভাবে লিখতে পারি জানো? এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন না, CH3 বন্ড, কয়টা হাইড্রোজেন? 2টা, CH2 দেন CH3, এরকম করে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে একটু খেয়াল করো, এই সেম জিনিসটা আমরা এভাবেও কিন্তু লিখতে পারি। আমি ধরে নিচ্ছি তোমরা এই চ্যাপ্টারে কিছু পড়োনি, অনেকে পড়ছো, ঠিক আছে, আমি জানি অনেকে পড়ছো, অনেকে পড়ার পরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, আবার হয়তো রিভিশন দিতে আসছো, ঠিক আছে, কিন্তু আমি ধরে নিচ্ছি এই চ্যাপ্টারে কিছু পড়োনি, আমি একবার ডিটেলসে শেষ করাই দিব। হয়তো এই ক্লাস সংখ্যা বেশি লাগতে পারে, কিন্তু ডিটেলসে শেষ করাই দিব। দেখো, তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনের এই কার্বন আর এই কার্বন, মানে প্রথম কার্বন আর মানে লাস্ট কার্বন, দুইটা একে অপরের সাথে লেগে নেই। যেহেতু লেগে নেই, এই কারণে এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারি। ঠিক আছে, এগুলোকে কি বলতে পারি? এগুলোকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারি। দাঁড়াও একটু দেখে নিই কে কি কমেন্ট করতেছো। আচ্ছা, দেখা যায় বোর্ডের লেখা? আমি তো ছোট করে লিখতেছি, দেখা যায় কিনা একটু দেখো তো। আমি দেখতে পাচ্ছি, আমি এখানে ভালোই দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু বলো। বোর্ডের লেখা আমি তো ছোট করে লিখতেছি। আচ্ছা, তারপরে দেখো, এরপরে নেক্সট আমরা কি দেখব? এরপরে আমরা দেখব বদ্ধ শিকল হাইড্রোকার্বন। কোনটা দেখব? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, মুক্ত শিকল হাইড্রোকার্বন আমি বদ্ধ শিকলটা আগে দেখাইনি, তারপরে আমি সম্পৃক্ত অসম্পৃক্ততে যাব, ঠিক আছে। আমরা কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এই জিনিসটা খাতায় তোলো। বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি ছিল? সেম ভাবে আমি ওইটারই উল্টা অবস্থা লিখতে পারি। একটু খেয়াল করো, যে সকল হাইড্রোকার্বনের এটার মজাই একটা, যে হলো একটা সংখ্যা যদি তুমি পড়ো তাহলে আরেকটা সংখ্যা অটোমেটিক পারবা। হাইড্রোকার্বনের যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন, তোমাদের মুখে মুক্ত অবস্থায় থাকে না, এমনি দেওয়া আছে তাই না? পরস্পর যুক্ত থাকে, ঠিক আছে। দুই প্রান্তের কার্বন কি করে? পরস্পর যুক্ত থাকে। তাকে কি বলা হয়? তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। তাকে কি বলা হয়? বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। তাকে কি বলা হয়? তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। লেখা কি? হ্যাঁ, মোটামুটি দেখা যায়। তাকে কি বলা হয়? তাকে দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। এখন বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি জিনিস আরেকবার একটু দেখে নিই। দেখো, এই একটা চেন, এই চেনটা দেখো তো, এই চেনের যদি আমি এক মাথা আরেক মাথার সাথে যদি লাগায় দিই, তাহলে দেখো তো এইটা হয়ে যাবে একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। কিভাবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন? একটু খেয়াল করো, এখানে যদি আমরা এক্সাম্পলের হিসেবে নিই, একটু দেখো, এখানে যদি আমি কার্বন নিই, কার্বন, আচ্ছা আমি চারটা সুন্দর করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করো, এটা ধরলাম আমরা প্রথম কার্বন, এটা শেষ কার্বন। একটা কার্বন আরেকটা কার্বনের সাথে লেগে আছে না? এটা যদি প্রথম কার্বন হয়, আমরা যদি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার যদি কার্বন ধরে নেই, তাহলে দেখো তো 1 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বন একে অপরের সাথে যুক্ত আছে না? যেহেতু দেখো একটা কার্বন মানে প্রথম কার্বন শেষ কার্বন দুইটা একসাথে যুক্ত আছে, এই কারণে এই দুটাকে কি বা এই যৌগটাকে কি বলবো? এই যৌগটাকে আমরা বলতে পারি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এটাকে কি বলতে পারি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একটু খেয়াল করো, বদ্ধ শিকল হাইড্রোকার্বন আমরা এটা সম্পূর্ণ করার জন্য কি লিখতে পারি? একটা কার্বনে কয়টা হাত? 4টা না? এই কার্বনের ক্ষেত্রে একটু খেয়াল করো, 1টা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত। এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4। এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4। এই কার্বনের ক্ষেত্রে দেখো একটা হাত, 2টা হাত,
3টা হাত 4টা হাত, এন্ড সবগুলোতে হাইড্রোজেন বসায় দাও। সবগুলোতে কি বসাবা? হাইড্রোজেন বসাবা। সবগুলোতে হাইড্রোজেন বসাবা। সবগুলোতে হাইড্রোজেন বসাও। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, সবগুলোতে কি বসাবা? সবগুলোতে হাইড্রোজেন। তাহলে এই জিনিসটাকে আমরা এরকম একটা সুন্দর একটা ফর্মে লিখতে পারি না? এরকম কিভাবে সুন্দর ফর্মে লিখবো দেখো, CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2। দেখো এখন একটা সুন্দর অবস্থায় কিন্তু লিখলাম। একটা জিনিস খেয়াল করছো ভাই, আমি কিন্তু কোনোটার নামকরণ এখনো তোমাদের পড়াইনি, কারণ এইগুলো আপাতত দেখো যে এরকম জৈব যৌগ হতে পারে, নামকরণ তোমাদের সামনের ক্লাসে হয়তো দেখাবো, কারণ আমি এই ক্লাসগুলো অনেক ডিটেলসে নিচ্ছি আর আমি একেবারে ডিপ থেকে পড়াবো যাতে তোমাদের মানে পুরোটাই বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, অনেকগুলো ক্লাস নিব, ধৈর্য ধরে দেখো আর নোট করো। তাহলে দেখো তো এইখানে প্রত্যেকটা কার্বন একে অপরের সাথে যুক্ত আছে না? এখানে প্রথম কার্বন শেষ কার্বন বলে কিছু আছে? প্রথম কার্বন শেষ কার্বন বলে তো কিছু নেই। তাহলে যেহেতু এখানে প্রত্যেকটা কার্বন একে অপরের সাথে যুক্ত আছে, তাহলে এই ধরনের কার্বনকে আমরা কি বলতে পারি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলতে পারি। ঠিক আছে, এই ধরনের যৌগকে আমরা কি বলতে পারি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলতে পারি। এখন ভাইয়া চলে আসো, দেখো এইখানে আমরা মুক্ত শিকলারে 2টা পার্ট পেয়েছিলাম, সম্পৃক্ত অসম্পৃক্ত। বদ্ধ শিকলারে 2টা পার্ট পেয়েছিলাম, সম্পৃক্ত অসম্পৃক্ত, তাই না? এখন আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত জিনিসটা কি সেই জিনিসটা দেখি। হ্যাঁ, এখন দেখো তো একটু খেয়াল করো, এই পার্টটা লিখছি। আমরা কি লিখতে পারি? সম্পৃক্ত অসম্পৃক্ত, সম্পৃক্ত সম্পৃক্ত সম্পৃক্ত। আমরা কি মুক্ত শিকল, তোমাদের বইতে মুক্ত শিকল হাইড্রোকার্বন বা এরকম কিছু দেওয়া আছে? আমি একটু দেখে নিই, দাঁড়াও। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমি এই শুধুমাত্র আমি সম্পৃক্তটা আমি দেখাইনি, তারপর আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে সংজ্ঞা দিয়ে নিব। ঠিক আছে, সম্পৃক্ত সম্পৃক্ত জিনিসটা কি ভাইয়া? তুমি দেখবা যে এগুলোতে আমরা একক বন্ধন দিয়েছি না? এগুলোতে কি বন্ধন দিয়েছি? একক বন্ধন। আচ্ছা একটু খেয়াল করো, এটা একক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটা ত্রিবন্ধন। এটা কোন ধরনের বন্ধন সবকিছু আমি বলবো, একটু খেয়াল করো। সম্পৃক্ত যেসব যৌগে যেসব যৌগে যেসব যৌগে শুধু একক বন্ধন থাকে, খেয়াল করো, শুধু একক বন্ধন, শুধু একক বন্ধন, শুধু একক বন্ধন থাকে, শুধু একক বন্ধন থাকে, তাকে সম্পৃক্ত যৌগ বলে, তাকে সম্পৃক্ত যৌগ বলে, তাকে সম্পৃক্ত যৌগ বলে। একটু খেয়াল করো, যেসব যৌগে শুধু একক বন্ধন থাকে, এখানে কোনো দ্বিবন্ধন কোনো ত্রিবন্ধন থাকবে না, শুধু একক বন্ধন থাকে, তাকে সম্পৃক্ত যৌগ বলে। এক্সাম্পলের জন্য আমরা কি দিতে পারি? যেমন সেম ওইটাই কিন্তু আমরা দিতে পারি। দেখো তো এইখানে কি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে? নেই কিন্তু। তাহলে দেখো CH3 CH2 CH2 CH3, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা সম্পৃক্ত যৌগ বলতে পারি, যে কোনো একটা সম্পৃক্ত যৌগ। এটা আমাদের মুক্ত শিকল, বদ্ধ শিকল আমরা কিন্তু এখনো এই পর্যন্ত যাই নাই। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলসে যাব, আজকের ক্লাস এগুলো নিয়েই শেষ করব। এখন একটু খেয়াল করো, আরেকটা কি? অসম্পৃক্ত, অসম্পৃক্ত। আরেকটা কি দেখবো? অসম্পৃক্ত যেসব যৌগে একটু খেয়াল করো, যেসব যৌগে কমপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কমপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাকে কি বলা হয়? তাকে অসম্পৃক্ত যৌগ বলে, তাকে অসম্পৃক্ত যৌগ বলে, তাকে অসম্পৃক্ত যৌগ বলে। কমপক্ষে ভাই একটু খেয়াল করো, কমপক্ষে একটা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আমাদের মাস্ট থাকতেই হবে, কমপক্ষে একটা। তাহলে ভাই কেন আমি কমপক্ষে বলছি? কারণ আমাদের এই যে অসম্পৃক্ততে একাধিক দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকতেই পারে, 2টা 3টা 4টা, হয়তো 2টা দ্বিবন্ধন 3টা ত্রিবন্ধন থাকতে পারে, আবার মনে করে 100টা একক বন্ধনও থাকতে পারে। একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন সবই থাকতে পারে, কিন্তু আমাদের মেইন শর্তটা কি? কমপক্ষে একটা দ্বিবন্ধন অথবা একটা ত্রিবন্ধন থাকতেই হবে, মাস্ট। যেমন দেখো এক্সাম্পল আমি যদি বলি CH3, সেম জিনিসটা আমি যদি লিখি, দেখো CH ডাবল বন্ড CH3 1 2 3 4 1 2 3 4। হ্যাঁ, এখন দেখো তো এইখানে আমার একক বন্ধনও আছে, দ্বিবন্ধনও আছে, আবার একক বন্ধন আছে। তাহলে এইখানে যেহেতু দেখো একটা দ্বিবন্ধন আছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এইটাকে কিন্তু আমরা অসম্পৃক্ত যৌগ বলতে পারি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এটাকে আমরা বলতে পারি অসম্পৃক্ত যৌগ। তাহলে দেখো তো আমরা ক্লাসের শুরুতে কি দেখলাম? হাইড্রোকার্বন কাকে বলে দেখছিলাম। এখন হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ দেখলাম, তোমাদের এখানে ছোট্ট শ্রেণীবিভাগ দেওয়া আছে। ঠিক আছে,
আমরা এখান থেকেও কিন্তু আরো দেখতে পারতাম যে অ্যালিসাইক্লিক, হেটারোসাইক্লিক, ঠিক আছে, এরকম কিন্তু দেখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তো আপাতত এরকম কিন্তু দেখতে পারতাম, ঠিক আছে, এরকম দেখো অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক, এখানে অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক, এরকম তোমরা আরো যদি লিখতে চাও আরো লিখতে পারো, এগুলো তোমাদের পড়া নাই, আমি তোমাদের দিচ্ছি না। অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক, হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক, এরকম তোমরা লিখতে পারো, ঠিক আছে, অ্যারোমেটিক, এরকম আরো আছে। তুমি কিন্তু এই যে বদ্ধ শিকলের কিন্তু আরেকটা নাম, এই যে বদ্ধ শিকলের কিন্তু আরেকটা নাম কিন্তু অ্যালিসাইক্লিক যৌগ, অ্যালিসাইক্লিক যৌগ। বদ্ধ শিকলের আরেকটা নাম কি? অ্যালিসাইক্লিক যৌগ। বদ্ধ শিকলেরই আরেকটা নাম কিন্তু অ্যালিসাইক্লিক যৌগ, এভাবে কিন্তু দেখতে পারো। বদ্ধ শিকলেরও কিন্তু আরেকটা নাম কিন্তু অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, অ্যালিসাইক্লিক যৌগ, এভাবে কিন্তু দেখতে পারো, ঠিক আছে। এখন হেটেরোসাইক্লিক এই জিনিসগুলো তোমাদের আমি বোঝাবো না, কারণ তোমাদের 9-10 এগুলো নাই। এই জিনিসগুলো একটু খেয়াল করো, এই জিনিসগুলো একটু দেখো। আচ্ছা, এ পর্যন্ত যদি বোঝো, তাহলে আমরা এবার আরেকটু ডিপে ঢুকবো। আরেকটু ডিপে কিভাবে ঢুকবো, এ পর্যন্ত মিশাই দিই। আচ্ছা, এখানে যদিও পরে লিখছিলাম, মিশাই দিলাম, যদি কারো তোলা না হয়ে থাকে তাহলে একটু ক্লাসটা মানে ক্লাসের শেষে আবার তুলে নিও, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, এখন মেন টপিকগুলো একটু দেখি। কি দেখব? প্রথমে দেখব মুক্ত শিকল সম্পৃক্ত। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব সম্পৃক্ত মুক্ত শিকল, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন দেখো তো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বোঝায়, একটু খেয়াল করো তো। সম্পৃক্ত, আচ্ছা একটু ফ্যানটা দিই, গরম। একটু খেয়াল করো, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে যে সকল, তোমাদের বইয়ে হ্যাঁ ঠিকই আছে, তাহলে দেখো যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে, হাইড্রোকার্বনে, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু একক বন্ধন বিদ্যমান, শুধু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, একক বন্ধন বিদ্যমান, তাকে কি বলা হয়? তাকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তাকে কি বলা হয়? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়, ঠিক আছে। একটু খেয়াল করো, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাকে কি বলা হয়? তাকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন আমি ওই পাশে যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলোই তোমরা দিতে পারো। CH3 CH2 CH2 CH3, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আচ্ছা এটা মুক্ত শিকল কেন? কারণ প্রথম কার্বন আর শেষ কার্বন, দুই প্রান্তের কার্বন কিন্তু একে অপরের সাথে যুক্ত নেই, এই কারণে এগুলো কোন ধরনের হাইড্রোকার্বন? মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেহেতু এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, তাহলে এগুলোকে আমরা কি বলতে পারবো? এগুলোকে আমরা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো। যেহেতু দুইটা কার্বন পরস্পরের সাথে সংযুক্ত নেই, তাহলে এটা মুক্ত শিকল। যেহেতু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, তাহলে সম্পৃক্ত, তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এরপর দেখো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? যে সকল হাইড্রোকার্বনে
আচ্ছা নিচে লিখি, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কমপক্ষে একটি কার্বন আচ্ছা কার্বন দ্বিবন্ধন কি এর মধ্যে বলে দিয়েছে তোমাদের বইয়ে? আচ্ছা বাংলা কথাই বলে দিয়েছে, যদিও আমি তারপরেও লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। একটি কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাকে কি বলা হয়? তাকে মুক্ত শিকল। তাকে কি বলা হয়? তাকে মুক্ত, আচ্ছা অসম্পৃক্ত, তাকে অসম্পৃক্ত মুক্ত শিকল। তাকে কি বলা হয়? তাকে অসম্পৃক্ত মুক্ত শিকল। তাকে অসম্পৃক্ত মুক্ত শিকল। আচ্ছা আমার ফ্যানের সাউন্ড কি যাচ্ছে একটু দেখে নিই তো, একটু ওয়েট। হ্যাঁ ফ্যানের সাউন্ড যাচ্ছে নাকি একটু শুনে নিই। না ফ্যানের সাউন্ড যাচ্ছে না, আশা করি ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে একটু খেয়াল করো, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তাকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তাকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। এইটার এক্সাম্পল কি ভাইয়া? এইটার এক্সাম্পল আমাদের জানতে হবে। আচ্ছা ফোন কি নড়তেছে দেখো তো, তোমাদের কি ক্যামেরা নড়তেছে? আমি তো খেয়াল করিনি। না ফ্যানের সাউন্ড যাচ্ছে না, আশা করি ঠিক আছে। আচ্ছা ক্যামেরা নড়তেছে, আমি ফ্যানটা বন্ধ দিই 1 মিনিট। একটু খেয়াল করো তারপরে কি আছে, তারপরে আমরা দেখব। দেখো এইটার এক্সাম্পল কি? যেহেতু আমাদের মুক্ত শিকল বলছে, তাহলে আমাদের কি থাকবে? কার্বন 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 কার্বন, আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন কোন ধরনের? অসম্পৃক্ত। তার মানে অন্তত আমাদের কি থাকবে? অন্তত একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। হ্যাঁ বলতে পারো ভাইয়া দ্বিবন্ধন দিয়ে একটা দেখাইছিলাম তাই না, কোথাও একটা অসম্পৃক্ততে আমি দ্বিবন্ধন দিয়ে দেখাইছিলাম, এখন ত্রিবন্ধন দিয়ে দেখান ভাইয়া। ত্রিবন্ধন দিয়ে দেখালাম। আচ্ছা এই কার্বনের একটা দুইটা তিনটা হাত হয়ে গেল, আর বাকি থাকে একটা হাত। এই যে একটা হাত, এই কার্বনের একটা দুইটা তিনটা হাত হয়ে গেল, তার মানে এখানে একটা হাত, 4টা হাত। এই কার্বনেরও 4টা হাত পূর্ণ হয়ে গেছে, এই কার্বনেরও কিন্তু 4টা হাত পূর্ণ হয়ে গেছে। এখন এই কার্বনের একটা হাত, এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার। এই কার্বনে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, সবগুলোতে হাইড্রোজেন দিয়ে ফিল করে দাও। এখন হাইড্রোজেন দিয়ে যদি ফিল করে দাও, তাহলে এইটার একটা সরল রূপ কিভাবে আসে দেখো। তিনটা হাইড্রোজেন, CH3 বন্ড, C ট্রিপল বন্ড, C, তারপরে আবার কার্বন H3, এইটা কিন্তু এভাবে চলে আসবে। ঠিক আছে, এরপর দেখো। আচ্ছা এ পর্যন্ত কি দেখো তো, এ পর্যন্ত কি বুঝতে পারছো কিনা? এ পর্যন্ত কি বুঝতে পারছো কিনা? এ পর্যন্ত কি বোঝা যায় কিনা একটু খেয়াল করো। এ পর্যন্ত কি বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা এরপর তাহলে কি দেখব? এরপর আমরা আরো দুইটা জিনিস দেখব। সেই দুইটা জিনিস কি? এরপর আমরা দেখব বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের দুইটা জিনিস দেখব। ঠিক আছে, এখন আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বনগুলো দেখব। এখন বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে কি কি পাবো দেখো। কি কি? বদ্ধ শিকল, আচ্ছা সম্পৃক্ত বদ্ধ শিকল। কোন ধরনের? সম্পৃক্ত বদ্ধ শিকল, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি জিনিস ভাইয়া? এখন একটু খেয়াল করো, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি জিনিস ভাইয়া? এখন কথা হলো দেখো, সেম ভাবে আমরা সেম সংজ্ঞায় কিন্তু দিতে পারি। দেখো যে সকল
যে সকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান শুধু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে কি বলা হয়? তাকে সেম ভাবে উপরেরটা সম্পৃক্ত বদ্ধ শিকল, তাকে কি বলা হয়? তাকে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। তাকে কি বলা হয়? সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। এখন ভাইয়া তাহলে বলতে পারো ভাই এটার এক্সাম্পল কি? এক্সাম্পল দেন। এখন ভাইয়া এটার এক্সাম্পল দিতে হবে, তাই না? এটার আমাদের কি দিতে হবে? এটার আমাদের এক্সাম্পল দিতে হবে। এটার এক্সাম্পল একটু দেখো, এটার এক্সাম্পল একটু খেয়াল করো। এক্সাম্পল এখন আমাদের কি বলছে? সম্পৃক্ত হতে হবে, বদ্ধ শিকল হতে হবে। ক্রাইটেরিয়া দুইটা, একটা কি সম্পৃক্ত হতে হবে, একটা বদ্ধ শিকল হতে হবে। তাহলে দেখো তো ভাইয়া আমরা সম্পৃক্ত করতেই পারি, সম্পৃক্ত একক বন্ধন। এখন দেখো তো প্রত্যেকটা কার্বন একটা আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, প্রত্যেকটা কার্বন একটা আরেকটার সাথে যুক্ত আছে। যেহেতু প্রত্যেকটা কার্বন একটা আরেকটার সাথে যুক্ত আছে তাহলে এটা কি বদ্ধ শিকল। যেহেতু একক বন্ধন আছে তাহলে এটা কি সম্পৃক্ত। একক বন্ধন সম্পৃক্ত, প্রত্যেকটা কার্বন একে অপরের সাথে যুক্ত আছে তাহলে এটা কি? এইটা আমাদের বদ্ধ শিকল। শেষ। এখন দেখো তো এই কার্বনের দুইটা হাত হয়ে গেছে, তাহলে H2 একটা দুইটা, তাহলে হাইড্রোজেন দুইটা, এখানে একটা দুইটা, তাহলে হাইড্রোজেন দুইটা। দেখো এখন কি এইটুকু বুঝতে পারছো? শেষ এই জিনিসটাই। এখন তারপর আরেকটা কি দেখবো? সম্পৃক্ত দেখলাম, এবার অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত দেখলাম, এরপর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। কি জিনিস ভাইয়া একটু খেয়াল করো। যে সকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনে, তাহলে আমরা এটাই বলতে পারি যে সকল বদ্ধ শিকল, আচ্ছা নিচ থেকে লিখি, ঠিক আছে? দেখো যে সকল, কোন ধরনের বদ্ধ শিকল? যে সকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনে, যে সকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনে কমপক্ষে একটি কি থাকবে? কার্বন, আচ্ছা বাংলায় লিখি, দেখো কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাকে কি বলা হয়? তাকে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। তাকে কি বলা হয়? তাকে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। তাকে কি বলা হয়? তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। এখন ভাইয়া একটু খেয়াল করো, আমাদের নামটা কি? অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত কেন? কারণ এখানে কমপক্ষে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে। আর বদ্ধ শিকল কেন? কারণ প্রত্যেকটা কার্বন একে অপরের সাথে যুক্ত থাকতে হবে, মানে অপরের সাথে না, মানে একটা শিকলের দুই প্রান্তের কার্বনটা পরস্পরের সাথে যুক্ত থাকবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, এক্সাম্পল কি দিতে পারি? মনে করো একটা কার্বন আরেকটা কার্বন, এখানে বদ্ধ শিকল হতে হলে কি করতে হবে? যে একটা কার্বন দুইটা মানে অপর দুইটা কার্বনের সাথে যুক্ত থাকতে হবে। এখন একটু খেয়াল করো ভাইয়া, এখন আমাদের কি বলছে? অসম্পৃক্ত না, অসম্পৃক্ত হতে হলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে। এখন তোমরা বলো যে দেখো দ্বিবন্ধনে, এখন দ্বিবন্ধনে দিতে পারি, ত্রিবন্ধনে দিতে পারি, ভাইয়া কোনটা দিব? আমার ইচ্ছা হলো আমি দ্বিবন্ধন দিলাম, ঠিক আছে? এখন দ্বিবন্ধন দিলাম, এখন দ্বিবন্ধন দেওয়ার পর আচ্ছা তোমাদের আমি ত্রিবন্ধন দিয়েও দেখাই। দেখো এটা কার্বন, আমি এই পাশে একটা এটা ত্রিবন্ধন দেওয়া আছে না? আমি আরেকটা এক্সাম্পল দিই, দেখো তোমাদের জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই। CH3 দ্বিবন্ধন দিয়ে দেখাই, ঠিক আছে? কার্বন CH3, এখানে দেখো তো এই কার্বনের একটা হাত, দুইটা, তিনটা, তার মানে আরেকটা চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা হাত হয়ে গেল আমাদের। কিন্তু এটাও একটা এক্সাম্পল, এটাও কিন্তু একটা এক্সাম্পল। এইটা আমাদের ত্রিবন্ধন দিয়ে দেওয়া ছিল, এখানে আমাদের দ্বিবন্ধন দিয়ে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এরপর আসো বদ্ধ শিকলের ক্ষেত্রে, এখানে আমরা কি করছি? এখানে আমরা দ্বিবন্ধন দিয়েছি, আমরা এখানে আমাদের ইচ্ছা হলো আমি ত্রিবন্ধন দিতেই পারি, এই যে ত্রিবন্ধন দিয়ে দিলাম, শেষ।
এখন এইটার এখানে আমরা হাইড্রোজেনের সংখ্যাটা একটু গণনা করবো। আসো হাইড্রোজেনের সংখ্যাটা গণনা করি। হাইড্রোজেনের সংখ্যা গণনা করতে গেলে দেখো এই কার্বনের ক্ষেত্রে, আমি এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করছি, একটু খেয়াল করো, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত। এটার ক্ষেত্রে এই একটা, দুইটা, তিনটা, চারটা। এটার ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, শেষ। দেখো তো বুঝতে পারছো কিনা? এখন এটার ক্ষেত্রে একটু চিন্তা করো ভাইয়া, এটার ক্ষেত্রে বাহ 5 জন ক্লাস করতেছে। আচ্ছা একটু চিন্তা করো, একটা, দুইটা, এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, 1 2 3 4, 1, এখানে দেখো এই কার্বনের ক্ষেত্রে 3 4। তার মানে আমাদের এই যৌগটা এরকম দেখতে হবে, এই যৌগটা কিন্তু এরকম দেখতে হবে। একটু জিনিস খেয়াল করো ভাই, আমি কিন্তু একটারও কিন্তু নাম পড়াইনি, নামকরণ সামনের দিন পড়াবো, কারণ নামকরণ পড়াতে গেলে আরো অনেক টপিক আসবে। আমি নামকরণ কিন্তু এখনো পড়াইনি, খেয়াল করো। এ পর্যন্ত কি বুঝতে পারছো? একটু বলো তো, এ পর্যন্ত কি বুঝতে পারছো কিনা? এ পর্যন্ত কি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, যাতে বুঝতে পারি যে তোমরা আসো, ক্লাস থেকে যাওনি। একজন দুইজন কমেন্ট করো যা বুঝতে পারছো কিনা, কোথাও সমস্যা আছে কিনা। আচ্ছা লেখাটা আর একটু ভালো করতে হবে, তাই না? আচ্ছা এই জায়গাটায় মেবি লাইট পড়ছে, তাই না? এই জায়গাটা আমি একটু বলে নিই, এটা সম্পৃক্ত মুক্ত শিকল, সম্পৃক্ত মুক্ত শিকল, শিকল এটা, এখানে লাইট পড়ছে, খেয়াল করিনি। এই জায়গায় একটু খেয়াল, মানে একটু কেউ একজন বলো যে বুঝতে পারছো কিনা, একটু একজন কেউ বলো যে বুঝতে পারছো কিনা, সমস্যা আছে নাকি কোথাও? আচ্ছা ঠিক আছে। এখন এরপরে কথা হলো আমরা কি দেখব, এরপর আমরা অফ টপিকে চলে যাব। গুড। আচ্ছা একটা অফ টপিকে চলে যাবো, আমি পুরোটাই মিশাচ্ছি, মিশায় আমরা একটা অফ টপিকে চলে যাব যে ভাইয়া আমি এই ক্লাসটা শেষ করে দেবো তো আজকে। তো আমরা ওই যে সমগোত্রীয় যৌগ এগুলো মানে মেন জিনিসের ভেতর আমরা আজকে কিন্তু ঢুকিয়ে মেন জিনিসের ভেতর কিন্তু আজকে আমরা ঢুকিনি। আজকে আমরা কিন্তু উপর উপর দেখলাম, যে বেসিক নলেজগুলো দেখলাম। আর আচ্ছা তাহলে একটু তোমরা যদি ফ্লো চার্ট একটু খেয়াল করো, ফ্লো চার্টে কিন্তু তোমরা দেখতে পাবা, ফ্লো চার্টে আমি অ্যারোমেটিক কিন্তু একটা পদার্থ ছিল, ঠিক আছে? এখন অ্যারোমেটিক কি জিনিস, অ্যারোমেটিক একটু খেয়াল করো, অ্যারোমেটিক, 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 অ্যারোমেটিক বলে একটা পার্ট ছিল না? অ্যারোমেটিক বলে একটা পার্ট ছিল না? এখন অ্যারোমেটিকের মধ্যে কি কি আছে সেই জিনিসটা আমাদের জানতে হবে না? আচ্ছা অ্যারোমেটিক ছিল না? অ্যারোমেটিক শব্দের অর্থ কি? অ্যারোমেটিক আসছে হলো অ্যারোমা থেকে। অ্যারোমা, অ্যারোমা শব্দের অর্থ কি? অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধ। অ্যারোমা শব্দের অর্থ কি? অ্যারোমা শব্দের অর্থ হলো সুগন্ধ, সুগন্ধ। অ্যারোমা শব্দের অর্থ কি? অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধ। শুরুর দিকে যে যৌগগুলো পাওয়া গিয়েছিল, ঠিক আছে, অ্যারোমেটিক যে যৌগগুলো পাওয়া গিয়েছিল সেই যৌগগুলো কেমন ছিল? সুগন্ধযুক্ত ছিল। এই কারণে এই টাইপের যে যৌগগুলো, সেই যৌগগুলোকে কি বলা হয় ভাইয়া? সেই যৌগগুলোকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। সেই যৌগগুলোকে কি বলা হয়? অ্যারোমেটিক যৌগ। এখন অ্যারোমেটিক যৌগগুলোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, কিছু নির্দিষ্ট কি আছে ভাইয়া? বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? একটা হলো এরা 5 6 বা 7 সদস্যের, আমি এখানে বা লিখি, 5 6 বা 7 সদস্যের, 5 6 বা 7 সদস্যের সমতলীয় যৌগ, সমতলীয় যৌগ। এখন ভাইয়া সমতলীয় যৌগ কি জিনিস? সমতলীয় যৌগ জানতে হবে না যে সমতলীয় যৌগ কি জিনিস? সমতলীয় যৌগ হলো যেই যৌগগুলোকে আমরা একটা নির্দিষ্ট প্লেনে সাজাতে পারি। তোমরা যখন এসএসসিতে উঠবা তখন দেখবা যে কোয়ান্টাম সংখ্যা যখন পড়বা, কোয়ান্টাম সংখ্যার মধ্যে কিন্তু তোমরা পি অরবিটাল, ডি অরবিটাল এই জিনিসগুলো পাবা। তখন পি অরবিটাল, ডি অরবিটালের তোমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বলে 3টে অ্যাক্সিস পাবা বা অক্ষ পাবা। ওই অক্ষ বরাবর কিন্তু এগুলো চলে। কিন্তু আমি অ্যালিফেটিক যৌগগুলো দেখাইছিলাম না? অ্যালিফেটিক যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সমতলীয় হয় না, কারণ ওগুলোর ক্ষেত্রে আমাদের 3D মডেল আনতে হয়। যেমন ধরো যে মিথেন, মিথেনের ক্ষেত্রে আমাদের আকৃতি কেমন জানো? চতুস্তলকীয়। এই জিনিসগুলো তোমাদের হয়তো পরে পড়াবো, আপাতত একটু খেয়াল করো। মিথেনের আকৃতি চতুস্তলকীয়, মানে পিরামিড আছে না, সেম পিরামিড শেপ, পিরামিডের মতো।
কিন্তু এই যে অ্যারোমেটিক যে যৌগগুলো আছে এগুলো সমতলীয় যৌগ। আচ্ছা সমতলীয় যৌগ, কেন সমতলীয় যৌগ একটু খেয়াল করো। দেখো আমার বোর্ড একটা প্লেন না, বোর্ড একটা তো সমতল। এখন এই সমতলের উপর কিন্তু আমরা আঁকাতে পারি কিভাবে, একটা কার্বন একটা কার্বন একটা কার্বন। দেখো আমি এখানে বেনজিন লিখছি, ঠিক আছে, এখানে কি লিখছি, বেনজিন। দেখো এখন এখানে একান্তর দ্বিবন্ধন, আরেকটা জিনিস এরপর কি আছে, সমতলীয় যৌগ, আর এবং এদের কি থাকে, এদের একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, কি দ্বিবন্ধন ভাইয়া, একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। এখন একান্তর দ্বিবন্ধন কি জিনিস ভাইয়া, একান্তর দ্বিবন্ধন কি জিনিস, একান্তর মানে কি, এক অন্তর মানে একটা বাদ দিয়ে আরেকটা, একটা বাদ দিয়ে আরেকটা, একটা বাদ দিয়ে আরেকটা, একটা বাদ দিয়ে আরেকটা। তাহলে একান্তর দ্বিবন্ধন যদি বিদ্যমান থাকে তাহলে দেখো তো এই যে এই কার্বনের এখানে দ্বিবন্ধন, তারপরে ফাঁকা আবার দ্বিবন্ধন, আবার ফাঁকা আবার দ্বিবন্ধন, এই জিনিসটাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন, রেজোন্যান্স, ঠিক আছে, দ্বিবন্ধনের রেজোন্যান্স বলা হয় যদিও। আচ্ছা এখন একটু খেয়াল করো, এই কার্বনের একটা দুইটা তিনটা হাত, তার মানে এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনের একটা দুইটা তিনটা হাত, এখানে একটা হাইড্রোজেন, একটা দুইটা তিনটা হাত হাইড্রোজেন। এইভাবে কিন্তু তুমি এভাবে হাইড্রোজেন কিন্তু দিতে পারো, ঠিক আছে। এইটাকে আমরা সংকেত আকারে কিভাবে লিখতে পারি, C6H6, এভাবে কিন্তু লিখতে পারি C6H6। এটার নাম কি ভাইয়া, এটার নাম হলো আমাদের বেনজিন। এটার নাম কি, এটার নাম হলো বেনজিন। একটু খেয়াল করো ভাইয়া, আমি কিন্তু এই পুরো যৌগটাকে একটা তলের মধ্যে কিন্তু আমরা লিখতে পাচ্ছি, ঠিক আছে, একটা তলের উপর কিন্তু আমরা, বা এই জিনিসটাকে খুলে যদি তুমি চিন্তা করো একটা সমান তলে কিন্তু তুমি সাজাতে পারবা। কার্বন এখানে আছে, সবগুলো কার্বন, হাইড্রোজেন কিন্তু এই তলের উপরই কিন্তু তুমি দিতে পারবা, হাইড্রোজেন কিন্তু এই তলের উপর দিতে পারবা। এই কারণে এগুলোকে বলছে কি, এইগুলোকে বলছে হলো সমতলীয় যৌগ। এইগুলোকে কি বলছে ভাইয়া, এইগুলোকে বলছে হলো সমতলীয় যৌগ, এগুলোকে সমতলীয় যৌগ বলা হয়। আর এই সমতলীয় যৌগগুলোতে কি থাকে, একটার পর একটা, একটার পর একটা দ্বিবন্ধন থাকে, একটার পর একটা কি থাকে ভাইয়া, একটার পর একটা দ্বিবন্ধন থাকে, এই কারণে একান্তর দ্বিবন্ধন বলা হয়। বেনজিনকে আমরা আরেকভাবে লিখতে পারি, জানো কিভাবে, বেনজিনকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা কি, বেনজিনকে আরেকভাবে কিভাবে লিখতে পারি, এই যে একান্তর দ্বিবন্ধন আছে না, একান্তর দ্বিবন্ধনে আমরা এরকম করে গোল করে দিতে পারি। কেন গোল করে দিতে পারি জানো ভাইয়া, কেন গোল করে দিতে পারি, আচ্ছা এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। কেন গোল করে দিতে পারি একটু মানে শর্টকাটে একটু দেখে নাও। আমরা বেনজিনকে এভাবে লিখতে পারি, একটু খেয়াল করো, কার্বন কার্বন আমরা বেনজিনকে এভাবে লিখতে পারি, অথবা বেনজিনের রেজোন্যান্সের কারণে আরেকভাবে লিখতে পারি, সেটা কিভাবে, কার্বন 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 কার্বন। একটু খেয়াল করো, এখানে দ্বিবন্ধন ছিল না, আমি এখানেও দ্বিবন্ধন দিতে পারি, যদি এইখানে দিই তাহলে এইখানে হবে, এইখানে হবে। একটু খেয়াল করো ভাইয়া, বেনজিনের ক্ষেত্রে দেখো যেখানে দ্বিবন্ধন থাকবে কিছুক্ষণ পরে এই দ্বিবন্ধনটা পাশে সরে যায়, এরকম হয়ে যায়। আবার কি হয়, কিছুক্ষণ পরে আবার এই জিনিসটা এইভাবে, মানে একবার এইভাবে মানে এই যৌগটা থাকে, পরবর্তীতে এইভাবে কনভার্ট হয়ে যায়, তারপর আবার আরেকটাতে কনভার্ট হয়, আবার আরেকটাতে মানে আগেরটাতে কনভার্ট হয়, এইভাবে কনভার্সনটা চলতে থাকে। যেহেতু কনভার্সনটা চলতে থাকে এই কারণে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কিন্তু, ঠিক আছে। আমরা কিভাবে লিখতে পারি, প্রত্যেকটাকে এইভাবে গোলের মধ্যে লিখতে পারি। আচ্ছা আমরা তাহলে এই অ্যারোমেটিক যৌগের এক্সাম্পল কিছু দিতে পারি। এক্সাম্পল কি, বেনজিন। বেনজিন আমি ওপাশে দাগায় দিয়েছি, এই কারণে কিন্তু আর লিখলাম না। তারপরে কি, আমরা ন্যাপথালিন লিখতে পারি। কি লিখতে পারি ভাইয়া, ন্যাপথালিন। ন্যাপথালিনের মধ্যে আমরা কি কি লিখতে পারি ভাইয়া, ন্যাপথালিনকে আমরা কিভাবে লিখতে পারি একটু চিন্তা করো। ন্যাপথালিনকে লিখতে পারি, এই দেখো, কার্বন 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 কার্বন। এখন দেখো তো একান্ত দ্বিবন্ধন, ঠিক আছে, কার্বন। আচ্ছা আমি তোমাদের আরো সহজ করে লেখানোর জন্য আমি পুরোটা আগে লিখে নিই, তারপরে তোমাদের আমি দ্বিবন্ধনগুলো একটু দেখাই। কার্বন 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 কার্বন, তারপরে কার্বন 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 কার্বন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা। এখন দেখো এইটা হলো আমাদের ন্যাপথালিন। আচ্ছা বেনজিনের ক্ষেত্রে আমাদের কয়টা চক্র ছিল, চক্র কিন্তু ছিল একটা। আর ন্যাপথালিনের ক্ষেত্রে চক্র কয়টা, ন্যাপথালিনের ক্ষেত্রে কিন্তু চক্র কিন্তু দুইটা, এদিকে একটা চক্র এদিকে একটা চক্র। এখন এই চক্রের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, একটু খেয়াল করো, এই চক্রটার ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, এখানে একটা এখানে একটা, তারপরে এখানে, যেহেতু এখানে আছে তাহলে এখানে একটা এখানে একটা। ন্যাপথালিনের ক্ষেত্রে একটু খেয়াল করো তো, বেনজিনের ক্ষেত্রে আমরা এই জায়গায় একটু দেখো তো, তাহলে বুঝতে পারবা। বেনজিনের ক্ষেত্রে দ্বিবন্ধন কয়টা বলো তো,
তাহলে তোমাদের বেসিকটা স্ট্রং হবে। দেখো তো বেনজিনের ক্ষেত্রে দ্বিবন্ধন কয়টা? বেনজিনের ক্ষেত্রে দ্বিবন্ধন ছিল 3টা। বেনজিনের ক্ষেত্রে দ্বিবন্ধন কয়টা ছিল? 3টা। আচ্ছা বেনজিনের ক্ষেত্রে একক বন্ধন কয়টা বলো তো? আমি কিন্তু কার্বন কার্বন একক বন্ধন বলিনি, শুধু একক বন্ধন বলছি। এই জিনিসটা একটু খেয়াল করো তো, এই জিনিসটা তোমাদের বেসিক স্ট্রং করতে সাহায্য করবে। দেখো তো যে বেনজিনের ক্ষেত্রে আমাদের বেনজিন কোনটা? ধরে নাও আমাদের এইটা বেনজিন, ঠিক আছে, এইটা বেনজিন। এখন আমি কার্বনের সাথে হাইড্রোজেন লিখি দিই, তার মানে কি হাইড্রোজেন নেই? হাইড্রোজেন না লিখলেও কিন্তু হাইড্রোজেন আছে। তাহলে একটু খেয়াল করো, এইখানে আমাদের একক বন্ধন কয়টা? এটা আমাদের বেনজিন, বেনজিনে আমাদের একক বন্ধন কয়টা? একটা একক বন্ধন, দুইটা একক বন্ধন, তিনটা একক বন্ধন, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে দেখো তো 6 3 9টা। একক বন্ধন কয়টা? একক বন্ধন কিন্তু 9টি। এখন এরপরে দেখো ন্যাপথালিন, আরো আমি তোমাদের আরো জিনিস শেখাবো, শুধু একটু দেখতে থাকো। ন্যাপথালিন, ন্যাপথালিনের ক্ষেত্রে দ্বিবন্ধন কয়টা ভাইয়া? ন্যাপথালিনের ক্ষেত্রে দ্বিবন্ধন যতগুলো চক্র বাড়বে চক্রে মানে ততবার মানে 2টা যোগ হবে, ঠিক আছে। দেখো তো এখানে 1 2 3 4 5, তাহলে দ্বিবন্ধন কয়টি? দ্বিবন্ধন হলো 5টি। একক বন্ধন কয়টি? একক বন্ধন, তাহলে একক বন্ধন আমাদের হিসাব করতে হবে, একটু খেয়াল করো। একটা হাইড্রোজেন, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, চারটা। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তোমাদের জানার জন্য আমি লিখে দিচ্ছি। দেখো এখানে কিন্তু এই কার্বনের 1 2 3 4 চারটা কিন্তু আমাদের একক বন্ধন হয়ে গেছে। এই কার্বনের কিন্তু 4টা হাত হয়ে গেছে, তাহলে এই কার্বনের, তারপরে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে আমাদের একক বন্ধন কয়টা? একক বন্ধন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এরপর 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। তাহলে ভাইয়া দেখো তো একক বন্ধন কয়টা? একক বন্ধন 14টি। একক বন্ধন কয়টা? একক বন্ধন 14টি। একক বন্ধন কয়টি? একক বন্ধন 14টি। তাহলে দেখো অ্যারোমেটিক যৌগ। আচ্ছা আমি আরেকবার রিক্যাপ করি, একটু খেয়াল করো। আমরা কি দেখছি? আমরা দেখছি অ্যারোমেটিক যৌগ। আমরা কি দেখছি? আমরা দেখছি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কি জিনিস? যে সকল যৌগ চাক্রিক অবস্থায় থাকে এবং তোমার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রদর্শন করে তাদের কি বলে? তাদের অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য কি কি? প্রথম বিশেষ বৈশিষ্ট্য, এরা 5 6 কিংবা 7 সদস্যের কোন ধরনের যৌগ? সমতলীয় যৌগ। 5 6 কিংবা 7 সদস্যের কোন ধরনের যৌগ? 5 6 কিংবা 7 সদস্যের সমতলীয় যৌগ। সমতলীয় কেন? কারণ একটা প্লেনে আমরা এটাকে রাখতে পারি। দ্বিতীয়ত এদের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এদের একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। একান্তর দ্বিবন্ধন কি? একটা বাদ দিয়ে একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন। আচ্ছা এটার উদাহরণ কি? বেনজিন, ন্যাপথালিন, এরকম আমরা বলতে পারি, পিরিডিন, পাইরিন, এরকম আমরা অনেক কিছু বলতে পারি, ঠিক আছে। তো বেনজিনের আমরা গঠন দেখলাম। বেনজিনকে কেন আমরা একটা বৃত্তের মানে একটা কি হেক্সাগনের ভেতরে একটা বৃত্ত বা সার্কেল দিয়ে আমরা লিখতে পারি? কেন? কারণ এইখানে রেজোনেন্স হয়, এই কারণে এভাবে আমরা লিখতে পারি। এই জিনিসটা দেখলাম। এখন ন্যাপথালিনকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা ন্যাপথালিনকে এভাবে লিখতে পারি। আরেকভাবে ন্যাপথালিন লিখতে পারি, সেটা কিভাবে? এই যে এটাও কিন্তু ন্যাপথালিন, একটু খেয়াল করো, এইটাও কিন্তু ন্যাপথালিন। অথবা ন্যাপথালিনকে আমরা আরেকভাবে লিখতে পারি। আচ্ছা এইখানে কি দেখা যায়? হ্যাঁ মোটামুটি একটু দেখা যায়, মোটামুটি একটু দেখা যায়। হ্যাঁ আমরা কিন্তু এটাও কিন্তু আমাদের ন্যাপথালিন। তাহলে এটাও ন্যাপথালিন, এটাও ন্যাপথালিন, এটাও ন্যাপথালিন। এরপর একটু খেয়াল করো, আমরা কি দেখলাম? আমরা একক বন্ধন দ্বিবন্ধন দেখলাম, তাই না? এখন একক বন্ধন, বেনজিন একক বন্ধন কয়টা? বেনজিনে একক বন্ধন এইখানে একটা, দুইটা, তিনটা। এখানে আমাদের কয়টা ছিল? 9টা একক বন্ধন ছিল। দ্বিবন্ধন ছিল 3টা। ন্যাপথালিনের সেম ভাবে 5টা দ্বিবন্ধন, আর একক বন্ধন কয়টা? 14টা। এ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারলাম। এ পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম? দেখো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু খেয়াল করো। অ্যারোমেটিক বুঝতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, তবে সামনে যেতে যেতে বুঝতে হবে। আর অ্যারোমেটিক নিয়ে তোমাদের এত ডিটেলসে তোমাদের দেওয়া নাই, ঠিক আছে? এত ডিটেলসে দেওয়া নাই, চিন্তা করার দরকার নাই। এই জিনিসটা আরেকবার একটু দেখবা, আরেকবার দরকার পড়লে এই ক্লাসটা আরেকবার দেখবা। যদি না বোঝো সামনের ক্লাস আবার বলবো, আমি আরেকবার বুঝাই দিব, কোনো প্যারা নাই। কারণ এটা পেইড ক্লাস না যে তোমাদের বলতে পারবা না। তোমরা আরেকবার বলবা, আমি আরেকবার বুঝাই দিব।
দেখো এটা যদি তোলা হয়ে যায় ভালো, আর না তোলা হয়ে গেলে একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি মিশাই দিব। আচ্ছা ঘুম পাই শেষ কর। আচ্ছা ভাই আর 15টা মিনিট, 15 মিনিট একটু ওয়েট করো, আমি শেষ করে দেবো। আর 15 মিনিট আমি তোমাদের সিগমা বন্ধন পাই বন্ধন আর আরেকটা ছোট্ট একটা টপিক, এই দুটো একটু বোঝাই শেষ করে দিব। কয়টা বাজে? 11:30টায় শেষ করে দিব, নাও চিন্তা করো না। আচ্ছা এরপর আমরা কি দেখব তাহলে? আমরা সিগমা বন্ধন পাই বন্ধন দেখার আগে আমরা ছোট্ট একটা জিনিস দেখব, সেই জিনিসটা হলো রেখার সাহায্যে, রেখার সাহায্যে জৈব যৌগ প্রদর্শন। এই জিনিসটাও তোমাদের বইয়ে নাই, ঠিক আছে? এই জিনিসটাও তোমাদের বইয়ে নাই। এখন রেখার সাহায্যে জৈব যৌগ প্রদর্শনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? দেখো আমরা ইউজ করি, দেখো প্রথমত যতগুলো কোণা, ঠিক আছে আমি বাংলা ভাষায় লিখলাম কোণা, কোণাগুলো কার্বন, কোণাগুলো কি? কোণাগুলো কার্বন। অবশিষ্ট হাত, অবশিষ্ট হাত, অবশিষ্ট হাত হাইড্রোজেন। কোণাগুলো কার্বন, অবশিষ্ট হাত হাইড্রোজেন। এই জিনিসটা দিয়ে কি বোঝায় ভাইয়া? যেমন এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল 1 আমি দেখো তো যদি এরকম বোঝাই, এটার নাম কি? এখানে আমাদের কি আছে? এই জিনিসটা দিয়ে কি বোঝায় শুধু সেটা দেখো। নাম আপাতত দেখতে হবে না, কারণ নাম আমি এখনো পড়াইনি, নাম সামনের দিন পড়াবো। মিট, ঈদ, প্রোপ এগুলো দিয়ে আমি সামনের দিন পড়াবো। আপাতত একটু খেয়াল করো এই জিনিসটা কি। এই জিনিসটা এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এটা গঠন তুমি দেখতে গেলে এরকম, ঠিক আছে? এই যে তাহলে কার্বন, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা, 1 2 3 4 5। তুমি এটাকে নর্মালিও লিখতে পারতে, 1 2 3 4 5 এভাবে লিখতে পারতে। তাহলে এখানে দেখো তো সবগুলো একক বন্ধন দেওয়া আছে, তাহলে এরকম একক বন্ধন। এই তিনটা কিন্তু সেম জিনিস। আচ্ছা এইখানে দেখো তো এই কার্বনের একটা হাত হয়েছে, আর বাকি হাতগুলোতে কি আছে? বাকি সবগুলো হাতে আমাদের হাইড্রোজেন আছে। এটা আমাদের ধরে নিতে হবে, এটা আমাদের ধরে নিতে হবে। দেখো এখন এই যৌগটা আমরা ডিটেলসে লিখলাম, এই যৌগটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারতাম। আরেকবার দেখো এক্সাম্পল 2, এক্সাম্পল 2, এক্সাম্পল 2 আমরা কিভাবে লিখতে পারি? ধরে নাও এই জিনিসটা, এটাকে আমরা সিম্পলিফাই কি করে কিভাবে লিখতে পারতাম? একটা কার্বন, তারপরে দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন, তারপর আরেকটা কার্বন, তারপর একক বন্ধন আরেকটা কার্বন, দেন একক বন্ধন আরেকটা কার্বন, দ্বিবন্ধন আরেকটা কার্বন। এই কার্বনে দেখো একটা দুইটা তিনটা চারটা হাত, এই কার্বনের একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, সবগুলোতে একটা করে হাইড্রোজেন বসায় দাও, সবগুলোতে একটা করে হাইড্রোজেন বসায় দাও। এইভাবে আমরা লিখতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পল এই পাশে দেখো, এক্সাম্পল নাম্বার 3, এক্সাম্পল নাম্বার 3, 3 নাম্বার এক্সাম্পল কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো। দেখো আমি যদি এরকম করি, এটা দিয়ে কি বোঝাবো? এটা দিয়ে কি বোঝাবো? এটা দিয়ে আমরা বোঝাতে পারি, দেখো কার্বন একক বন্ধন, কার্বন দেখো প্রত্যেকটা কোণা কার্বন, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন 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 দিয়ে আমরা সবগুলো পূর্ণ করে দিতে পারি। আরেকটা এক্সাম্পল দিয়ে, আচ্ছা এক্সাম্পল এটা 4, আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি দেখো তো? এই কারণে কিন্তু আমরা বেনজিনকে আমরা এইভাবে লিখতে পারতাম, কারণ বেনজিনের প্রত্যেকটা কোণা কি প্রদর্শন করে? কার্বন প্রদর্শন করে। এখানে বৃত্ত আছে, তার মানে একান্ত দ্বিবন্ধন বিদ্যমান। আরেকটা এক্সাম্পল, এক্সাম্পল 5, এটা কি? ন্যাপথালিন, ন্যাপথালিনকে আমরা এই কারণে কিন্তু এইভাবে প্রকাশ করতে পারতাম, এভাবে কিন্তু প্রকাশ করতে পারতাম। ন্যাপথালিনকে কিন্তু আমরা এভাবে প্রকাশ করতে পারতাম, এভাবে কিন্তু প্রকাশ করতে পারতাম। আচ্ছা ভাই যারা দেখতেছো তোলা না হলে একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিব। তো তোমাদের ঘুম পেয়েছে বুঝতে পারছি, আমি মিশাই দিয়ে আমি পাই বন্ধন সিগমা বন্ধনটা বুঝাই দিয়ে তোমাদের আজকের মতো ছুটি দিব। নাও একটু স্ক্রিনশট দিয়ে নাও, 1 2 3
হ্যাঁ মিশালাম। আচ্ছা এরপর টপিকটা দাও পাই বন্ধন সিগমা বন্ধন। এখন ভাইয়া পাই বন্ধন সিগমা বন্ধন এইটা নাম গন্ধ কিচ্ছু তোমরা 9-10-এ পাবা না। পাই বন্ধন সিগমা বন্ধনের নাম গন্ধ কিচ্ছু তোমরা পাবা না, ঠিক আছে। কিন্তু কথা হলো যে পাই বন্ধন সিগমা বন্ধন কি জিনিস, এই জিনিসটা তোমাদের 9-10-এ কিন্তু কোশ্চিনে দিয়ে দেয়, ঠিক আছে। পাই বন্ধন, আচ্ছা আমি সিগমা বন্ধন পাই বন্ধন এভাবে লিখি, ঠিক আছে। সিগমা বন্ধন, সিগমা, সিগমা চিহ্নটা কি জানো? সিগমা যে এরকম এরকম সিগমা বন্ধন, আর ও পাই বন্ধন। পাই বন্ধনটা কিভাবে জানো? ওই যে আমরা নর্মাল পাই লিখি না, সেরকম পাই বন্ধন। আচ্ছা এটাকে মেবি এরকম লেখাটা বেটার, দেখো সিগমা বন্ধন ও পাই বন্ধন। এখন কথা হলো ভাই সিগমা বন্ধন পাই বন্ধন কি জিনিস? আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো তো, আমরা এই চ্যাপ্টারে কি পড়ছি? জৈব যৌগ পড়ছি না? জৈব যৌগগুলো কোন ধরনের বন্ধনে একে অপরের সাথে যুক্ত থাকে? জৈব যৌগগুলো সমযোজী বন্ধনে একে অপরের সাথে যুক্ত থাকে। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, খেয়াল করো সমযোজী বন্ধন। তাহলে আমরা একটু খেয়াল করো তো, সি সি, এখানে যতগুলো কার্বন আছে, মানে যতগুলো কার্বন হাইড্রোজেন আছে, এই যে বন্ধনগুলো বিদ্যমান না, এই বন্ধনগুলো কোন ধরনের বন্ধন? এগুলো আমাদের সমযোজী বন্ধন। এগুলো কোন ধরনের বন্ধন? এগুলো সমযোজী বন্ধন। এখন ভাইয়া এই সমযোজী বন্ধন আবার কয় রকম? সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনগুলো আবার দুই রকম। সমযোজী বন্ধনগুলো কয় রকম? দুই রকম। একটা কি সিগমা বন্ধন, একটা হলো সিগমা বন্ধন, আর আরেকটা কি? আরেকটা হলো পাই বন্ধন। একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। তবে আমি তোমাদের সিগমা বন্ধন এবং পাই বন্ধনের ডিটেলসে যাব না, যতটুকু তোমাদের লাগে সেটুকু শুধু শিখাবো। সিগমা বন্ধন এবং পাই বন্ধন হয় কিসের মাধ্যমে জানো? বন্ধন বা কার্বন সংকরায়নের মাধ্যমে। সংকরায়ন তোমরা এখনো শিখো নাই, sp3 sp2 এই ধরনের বিভিন্ন সংকরায়নের মাধ্যমে হয়। এই জিনিসগুলোর তোমরা নামগন্ধ কিছু তোমরা জানো না, অতএব তোমাদের এত ডিটেলসে যাব না। সিগমা বন্ধন পাই বন্ধন এগুলো হয় সংকরায়নের মাধ্যমে। এস অরবিটাল পি অরবিটালগুলো অরবিটাল সংকরায়ন। আচ্ছা সিগমা বন্ধন শুধু একটু খাতায় লিখে রাখো যাতে তোমাদের পরে ভুলে না যাও। সিগমা বন্ধন ও পাই বন্ধন অরবিটাল সংকরণের মাধ্যমে সৃষ্টি হয়। অরবিটাল সংকরায়নের মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে সিগমা বন্ধন ও পাই বন্ধন কিসের মাধ্যমে সৃষ্টি হয়? অরবিটাল সংকরায়নের মাধ্যমে। অরবিটাল সংকরায়ন তোমরা এখনো শিখো নাই, অতএব আমি ওইদিকে যাচ্ছি না। তবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নাও, সকল ধরনের একক বন্ধনে, সকল ধরনের একক বন্ধনে, সকল ধরনের একক বন্ধন, একক বন্ধন কোন ধরনের? সিগমা বন্ধন। এটা হলো সিগমা, সিগমা চিহ্ন, ঠিক আছে। সিগমা, সিগমা বন্ধন। দ্বিবন্ধন, দ্বিবন্ধনে পাই বন্ধন, দ্বিবন্ধনে পাই বন্ধন একটি ও, আচ্ছা আমি সিগমা বন্ধন একটি এভাবে লিখি, সিগমা বন্ধন একটি ও পাই, আমি বোঝাই দিব একটু শুধু তুলে নাও, পাই বন্ধন একটি। ত্রিবন্ধনে সিগমা বন্ধন একটি ও পাই বন্ধন দুটি। সিগমা বন্ধন একটি, পাই বন্ধন দুটি। ভাইয়া এখানে একটু খেয়াল করো, একটু খেয়াল করো, সংকরণ, আচ্ছা না 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 না, সংকরণ আর ক্যাটিনেশন এক না, সংকরণ আর ক্যাটিনেশন এক না। আচ্ছা যদি সংকরণ আর ক্যাটিনেশন বললে আমি ক্যাটিনেশন জিনিসটা বোঝাই দিচ্ছি, আগে এই জিনিসটা একটু দেখো। ক্যাটিনেশন ভিন্ন জিনিস। দেখো কি বলছে, সংকরণে একক বন্ধনে দ্বিবন্ধনে, হ্যাঁ এখন কথা হলো আমার এই জায়গায় কার্বন কার্বন ধরো একক বন্ধন আছে, কার্বন কার্বন একক বন্ধন আছে, আমার যতগুলো বন্ধন থাকবে সবগুলো বন্ধনে একটা মানে কমপক্ষে একটা না, সর্বোচ্চ একটা, সর্বনিম্ন একটা, একটা বন্ধন থাকলে ওই একটা বন্ধনই হবে সিগমা বন্ধন। দ্বিবন্ধন যদি থাকে তাহলে একটা বন্ধন হবে সিগমা, একটা হবে পাই। ত্রিবন্ধন যদি থাকে একটা সিগমা দুইটা পাই। বুঝতে পারছো? একটু খেয়াল করো। তাহলে এইটা কোন ধরনের বন্ধন? এইটা সিগমা বন্ধন। এটা কোন ধরনের বন্ধন? সিগমা বন্ধন। তারপর কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে, এইটা আমাদের কোন ধরনের? নিচেরটা ধরতে পারো, উপরেরটা ধরতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু একটা হবে কি? একটা হবে সিগমা বন্ধন। আচ্ছা আমি ইংলিশটা লিখি, ঠিক আছে, আমার ইংলিশটা লিখতে সুবিধা। সিগমা বন্ড। আর আরেকটা কি হবে? আরেকটা হবে
পাই বন্ড, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, একটা সিগমা বন্ড পাই বন্ড, আর কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তাহলে কি হবে? এখন আমি আমার মাঝেরটা ইচ্ছা ধরে নিলাম, যে মাঝেরটা আমার কি, মাঝেরটা আমার ইচ্ছা মতো ধরে নিলাম। এটা কি? এটা সিগমা বন্ড। এটা কি? এটা পাই বন্ড। এটা কি? এটাও পাই বন্ড। তাহলে একটু খেয়াল করো, সিগমা বন্ড সর্বনিম্ন সর্বোচ্চ একটা, কিন্তু পাই বন্ড কয়টা? পাই বন্ড ওই একটা বাদে বাকি যা থাকবে সবগুলো হলো পাই বন্ড। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, সিগমা বন্ড বেশি শক্তিশালী না পাই বন্ড বেশি শক্তিশালী? উত্তর হলো সিগমা বন্ধন বেশি শক্তিশালী। সিগমা বন্ধন বেশি শক্তিশালী। এই কারণে দেখবা তোমরা সামনের ক্লাসে যখন দেখাবো, অ্যালকেন, অ্যালকেন কিন্তু কারোর সাথে বিক্রিয়া করতে যায় না, কারণ অ্যালকেন একটা কোন ধরনের যৌগ, যে নিষ্ক্রিয় টাইপ যৌগ, যে ও কারোর সাথে বিক্রিয়া করে না। কেন করে না ভাইয়া? কারণ ওদের একক বন্ধন থাকে, ওদের দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে না। এই কারণে অ্যালকেনগুলো কার্যগতভাবে বা রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় প্রকৃতির হয়, ঠিক আছে। কেন? কারণ অ্যালকেনে আমাদের সবসময় একক বন্ধন থাকে, একক বন্ধনগুলো কোন ধরনের বন্ধন? সিগমা বন্ধন। দেখো সিগমা বন্ধনগুলো বেশি শক্তিশালী, শক্তিশালী, এদের ভাঙা কঠিন, এদের ভাঙা কঠিন, এদের ভাঙা কঠিন। পাই বন্ধন, পাই বন্ধন দুর্বল, এদের ভাঙা সহজ, এদের ভাঙা সহজ, এদের ভাঙা সহজ। এটুকু কি বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমাদের হলো এসএসসিতে নেই, কিন্তু এই জিনিসগুলো তোমাদের হলো স্কুলের পরীক্ষাগুলোতে দিয়ে দেয়, বা পাই বন্ধন সিগমা বন্ধন এগুলো স্কুলের পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দেয়। এগুলো কিন্তু আসলে কিন্তু পারা যায় না। তাহলে ভাইয়া এখন আমরা কিছু কোশ্চেন দেখব, কোশ্চেনগুলো একটু খেয়াল করো। C6H6 মানে বেনজিন, এ কয়টি পাই বন্ধন ও কয়টি সিগমা বন্ধন বিদ্যমান? এই একটা কোশ্চেনের অ্যান্সার করলে আমরা আশা করি পুরোটাই বুঝতে পারবো। দেখো C6H6 এ কয়টি পাই বন্ধন ও কয়টি সিগমা বন্ধন বিদ্যমান? C6H6 এ কয়টি পাই বন্ধন ও কয়টি সিগমা বন্ধন বিদ্যমান? এই জিনিসটা একটু দেখব, এই জিনিসটা একটু দেখব যে C6H6 এ কয়টি পাই বন্ধন এবং কয়টি সিগমা বন্ধন বিদ্যমান। এখন একটু খেয়াল করো, C6H6 কি? আমাদের বেনজিন। আমি বেনজিনের পুরো কাঠামোটা লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো তাহলে এখানে দ্বিবন্ধন দ্বিবন্ধন দ্বিবন্ধন, দ্বিবন্ধন করে সুন্দর করে দিই একটু। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এইখানে দেখো তো, এইখানে এক আমরা প্রথমে সিগমা বন্ধন, সিগমা বন্ধনগুলো দেখবো, ঠিক আছে। সিগমা বন্ড, সিগমা বন্ড কি কি আছে? সিগমা বন্ড আমি কিন্তু এগুলো কিন্তু এই যে পাই বন্ধন সিগমা বন্ধন হুদায় বোঝাচ্ছি না, কারণ তোমাদের কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে, তোমাদের কিন্তু এমসিকিউতে এগুলো দিয়ে দেয়। আচ্ছা এখন দেখো এইখানে কি বলছে, এইখানে একটু খেয়াল করো, সিগমা বন্ধন কয়টা? একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তারপরে দেখো এখানে একটা সাতটা, আটটা, নয়টা। তারপরে দেখো এই যে 10টা, 11টা, 12টা, 12টা সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধন কয়টি? এখানে সিগমা বন্ধন 12টি। এখানে সিগমা বন্ধন কয়টি? সিগমা বন্ধন 12টি। পাই বন্ধন কয়টি? পাই বন্ধন আমাদের দেখতে হবে। দেখো পাই বন্ধন, এই যেখানে দ্বিবন্ধন ছিল না, একক বন্ধন একটা বাদ দিয়ে আরেকটা যেটা আছে এটা পাই বন্ধন, আরেকটা এটা পাই বন্ধন, আরেকটা আছে এটা পাই বন্ধন। তাহলে পাই বন্ধন কয়টি? পাই বন্ধন 3টি। ঠিক আছে, এ পর্যন্ত দেখো। আর সংকরণের ক্যাটিনেশনের কথা বললো না, ক্যাটিনেশন জিনিসটা হলো যে একটা কার্বন, মানে কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে। কার্বনের ক্যাটিনেশন ধর্ম জিনিসটা বলতে আমি বলি, দেখো ক্যাটিনেশন বা ক্যাটিনেশন, ক্যাটিনেশন একটি কার্বন, আচ্ছা একটি পরমাণু, একটি পরমাণু অনেকগুলো পরমাণু, একটি পরমাণু অনেকগুলো পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে অনেকগুলো পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? ক্যাটিনেশন বলে বা ক্যাটিনেশন ধর্ম বলে। ক্যাটিনেশন
ক্যাটেনেশন বলে। কোন যৌগের ক্যাটেনেশন ধর্ম আছে? কার্বনের ক্যাটেনেশন ধর্ম আছে। ক্যাটেনেশন ধর্ম আছে। কার্বনের ক্যাটেনেশন ধর্ম যে আছে, এর মাধ্যমে কি হয় যে এই যে কার্বন, এই দেখো কার্বনের 4টা হাত না, 4টা হাত দিয়ে ও অনেক বড় বড় যৌগ তৈরি করতে পারে। কার্বনের 4টা হাত দিয়ে ও অনেক বড় বড় যৌগ তৈরি করতে পারে। ক্যাটেনেশন বা ক্যাটেনেশন তুমি দুটাই বলতে পারো, ঠিক আছে? অনেক বড় বড় যৌগ তৈরি করতে পারে, এই কারণে কার্বনের ক্যাটেনেশন ধর্ম আছে এটা বলা হয়, ঠিক আছে? আর কার্বনের ক্যাটেনেশন ধর্মের কারণে ফুলারিন তৈরি করা যায়, তারপরে বাকিবল তৈরি করা যায়, তারপরে হ্যাঁ এই জিনিসগুলো অনেকগুলো তৈরি করা যায়, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতে পারবা। আচ্ছা, তাহলে পুরো ক্লাসটা 2 মিনিটে সামারি করি। ক্লাসের শুরুতে কি দেখাইছিলাম? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি জিনিস ভাইয়া? হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে, ঠিক আছে? গুড। হাইড্রোকার্বন কয় রকম? 2 রকম। কি কি? অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় রকম? 2 রকম। কি কি? মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় রকম? 2 রকম। কি কি? মুক্ত শিকল হাইড্রোকার্বন 2 রকম ছিল। কি কি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কয় রকম ছিল? 2 রকম। কি কি? সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, মুক্ত শিকল বলতে কি বোঝায়? একটা শিকলের বা একটা কার্বন চেইনের 2 প্রান্ত একে অপরের সাথে যুক্ত থাকবে না, 2টা আলাদা আলাদা থাকবে। এখন সম্পৃক্ত মুক্ত শিকল কেন? কারণ ওই শিকলটাতে সম্পূর্ণভাবে একক বন্ধন বিদ্যমান থাকবে, কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না, তাই কি হবে? সম্পৃক্ত মুক্ত শিকল। অসম্পৃক্ত মুক্ত শিকল কিভাবে হবে? অসম্পৃক্ত মুক্ত শিকল কিভাবে হবে? মুক্ত শিকল হবে কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। এরপর আসো বদ্ধ শিকল। একটা শিকলের 2 প্রান্তের কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকবে, মালার মতো হয়ে যাবে, তাহলে সেটা কোন ধরনের? বদ্ধ শিকল। বদ্ধ শিকল 2 রকম, সম্পৃক্ত অসম্পৃক্ত। বদ্ধ শিকলটার মধ্যে যদি একক বন্ধন সব জায়গায় থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে, তাহলে সেটা সম্পৃক্ত বদ্ধ শিকল। আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাহলে সেটা অসম্পৃক্ত বদ্ধ শিকল, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো এই যে বদ্ধ শিকল আছে না, বদ্ধ শিকলে একটা সুন্দর নাম আছে, অ্যালিসাইক্লিক যৌগ। সাইক্লিক কেন? কারণ এটা চক্র সম্পন্ন করে, সার্কেল সম্পন্ন করে বা সাইক্লিক, এই কারণে এগুলোকে কি বলা হয়? অ্যালিসাইক্লিক। অ্যালি যেহেতু অ্যালিফেটিক এবং সার্কেল করে, এই কারণে অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক এটা কিন্তু পরীক্ষাতে দেয় অনেক সময়, যে বদ্ধ শিকলের অপর নাম কি? বদ্ধ শিকলের অপর নাম অ্যালিসাইক্লিক যৌগ। ক্লিয়ার? গুড। আচ্ছা, এখন এরপরে তোমাদের যদি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, একটু খেয়াল করো তো, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, যারা ক্লাসে আসো তারা একটু শোনো। আমরা যে তেল খাই না, এই তেল কিন্তু 2 রকম হতে পারে, সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত তেল যেগুলো, যেমন সয়াবিন তেল, এগুলো আমাদের হার্টের জন্য খারাপ, কারণ এগুলো খুব বেশি বিক্রিয়া করে না। ওই যে দেখলাম না আমরা, এগুলো খুব বেশি বিক্রিয়া করে না, কারণ সিগমা বন্ধন থাকে। সিগমা বন্ধন থাকার কারণে এইগুলো আমাদের হার্টের বা বিভিন্ন রক্তনালীতে জমে যায়, জমে যেয়ে কি করে? জমে যেয়ে এগুলো প্লাক সৃষ্টি করে, ফলে ওই জায়গাগুলোতে রক্ত চলাচল করতে পারে না। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো ভাইয়া, বা তেল কোনগুলো? সরিষার তেল। এই কারণে সরিষার তেল কিন্তু খাওয়া হার্টের জন্য ভালো। অসম্পৃক্ত হলে কি করে? এগুলো সহজেই ওই যে পায়ে বন্ধন থাকে, দুর্বল বন্ধন থাকে, ফলে সহজেই ভেঙে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেই সয়াবিন তেল খাই, এগুলোতে সম্পৃক্ত যৌগ, আর বা সম্পৃক্ত, হ্যাঁ এগুলো সম্পৃক্ত যৌগ, আর সরিষার তেল এগুলো অসম্পৃক্ত যৌগ। আচ্ছা, তারপরে কি দেখলাম ভাইয়া? তারপরে দেখলাম ওই যে চিত্রের সাহায্যে বা রেখার সাহায্যে আমরা কিভাবে যৌগগুলো লিখতে পারি। আর অ্যারোমেটিক যৌগ 2 রকম,
কি কি অ্যারোমেটিক যৌগ দুই রকম বলতে গেলে আসলে আচ্ছা অ্যারোমেটিক যৌগের দুইটা মেন টপিক আছে, 5 6 বা 7টা কার্বন বা 7 সদস্যের একটা কি যৌগ, সমতলীয় যৌগ, আর একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। একান্তর মানে কি একটা পরপর। আচ্ছা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আমরা পাই বন্ধন দেখতে পাই, কিন্তু একক বন্ধনে পাই বন্ধন দেখতে পাই না। একক বন্ধনে শুধু থাকে সিগমা বন্ধন। পাই বন্ধন সিগমা বন্ধন সম্পর্কে বিস্তারিত বলেছি। আর তারপরে কি আছে, কোথায় কয়টা করে পাই বন্ধন সিগমা বন্ধন, এই জিনিসটা কিন্তু তোমাদের এমসিকিউতে অহরহ দিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নাও আজকের মতো আল্লাহ হাফেজ, গুড নাইট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নাও আজকের মতো আল্লাহ হাফেজ, গুড নাইট।